শীতের সকাল, উঠোনে শিউলি ফুল ঝরে পড়েছে। আমি উঠোনে বসে চুল আঁচড়াচ্ছিলাম, দূরে গরুর গাড়ির শব্দ শোনা যাচ্ছে। আমাদের ছোট মাটির বাড়ি, চারপাশে তুলোক্ষেত, শীতের সকালে শুভ্র তুলোর ফুল যেন চাঁদের টুকরো মাটিতে ছড়িয়ে পড়েছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সেদিন সকালে আমি দাওয়ায় বসে চুল আঁচড়াচ্ছিলাম। অনির্বাণ পেছন থেকে এসে আমার পাশে বসল। সে আমার দিকে এমনভাবে তাকালো যা আমাকে অস্বস্তি দিল। তারপর ধীরে ধীরে আমার চুলে হাত বুলাতে লাগল, একজন ভাইয়ের চেয়ে বেশি আবেগ নিয়ে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে? সে আমার কানের কাছে মুখ নিয়ে এলো, আর যা বলল তা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। অনিন্দিতা, আমি তোমাকে বোন হিসেবে নয়, আমার জীবনসঙ্গিনী হিসেবে চাই। আমার সারা শরীর শিহরে উঠল। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কি বলছিস তুই? পাগল হয়ে গেছিস নাকি? আমরা তো রক্তের সম্পর্কে ভাইবোন। অনির্বাণের চোখে এক অদ্ভুত আলো জ্বলে উঠল। আমরা ভাইবোন নই, অনিন্দিতা। এটাই আসল সত্য। আমি অনেকদিন ধরেই তোমাকে বলতে চেয়েছি, কিন্তু সাহস করিনি গিয়ে। আমার হাত থেকে চিরুনি পড়ে গেল। কি বলছিস তুই? বাবা মা কি আমাদের মিথ্যা বলেছেন? হ্যাঁ অনিন্দিতা, এটা একটা লম্বা গল্প। আমি তোমার সত্যিকারের ভাই নই, এবং তুমি আমার বোন নও। না, এটা সম্ভব নয়। আমাদের একই বাবা মা, একই বাড়ি, একই সংসার। আমি উঠে দাঁড়ালাম। আমার হাত পা কাঁপছিল। অনির্বাণ ফিসফিস করে বলল, শোনো, আমাদের উপরতলার ঘরে অনেক পুরানো একটা সিন্দুক আছে। সেখানে কিছু কাগজপত্র আছে যা তোমাকে দেখাতে চাই আমি। এই সত্যটা আমি 3 মাস আগে জেনেছি, যখন বাবার ডায়েরিটা খুঁজে পেয়েছিলাম। আমি তোমাকে বলতে চেয়েছি, কিন্তু তোমার উপর এটার আঘাত কেমন হবে ভেবে ভয় পেয়েছি। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। যে ভাইকে আমি সারা জীবন চিনেছি, সে আজ বলছে সে আমার ভাই নয়। চলো, অনির্বাণ বলল, আমি তোমাকে সব দেখাই। আমরা উপরতলার ঘরে গেলাম। শুকনো কাঠ মেঝেতে ক্যাচ ক্যাচ শব্দ করছিল। ধুলো ভরা সিন্দুকটা থেকে অনির্বাণ একটা পুরানো খাতা বের করল। সেটা আমাদের বাবার ডায়েরি। আমি সেটা কখনো দেখিনি আগে। এটা পড়ো। অনির্বাণ ডায়েরিটা আমার হাতে দিয়ে বলল। ডায়েরির হলুদ পাতাগুলো ওল্টাতে লাগলাম। বাবার চেনা হাতের লেখা। আমি পড়তে শুরু করলাম। 21শে ফাল্গুন 1405। আজ ভয়ানক এক দুর্ঘটনা ঘটে গেল। পাশের গ্রাম থেকে এক দম্পতি নদী পার হচ্ছিলেন তাদের সদ্যজাত মেয়েকে নিয়ে। নৌকাটা উল্টে গেল। আমরা তাড়াতাড়ি গিয়ে দেখি স্বামী স্ত্রী দুজনেই মারা গেছেন, কিন্তু অদ্ভুতভাবে শিশুটি একটা কাঠের টুকরায় ভেসে আছে, জীবিত। আমরা তাকে উদ্ধার করি। আমার স্ত্রী সুপ্রিয়া সেই সময় গর্ভবতী, মাত্র 2 সপ্তাহ আগে জানতে পেরেছি। আমরা সিদ্ধান্ত নিলাম অন্য কাউকে না জানিয়ে এই মেয়ে শিশুটিকে আমরা নিজেদের সন্তান হিসেবে লালনপালন করব। আমরা নাম রাখলাম অনিন্দিতা। আমি স্তব্ধ হয়ে পড়লাম। পাতাগুলোর দিকে তাকিয়ে রইলাম, কিন্তু চোখের সামনে অক্ষরগুলো নাচতে লাগল। এর মানে আমি তাদের মেয়ে নই? আমি কে? আমার গলা কাঁপছিল। না, তুমি তাদের রক্তের সন্তান নও, অনিন্দিতা। তুমি দত্তক নেওয়া। অনির্বাণ ধীরে ধীরে বলল। আরও শোনো। আমি আরও কয়েক পাতা এগিয়ে গেলাম। আবার পড়তে শুরু করলাম। 1 চৈত্র 1405। আজ সুপ্রিয়া অল্পের জন্য প্রাণে বেঁচে গেল। সুপ্রিয়া রক্তাক্ত অবস্থায় ডাক্তারখানায় শুয়ে আছে। আমার পুত্রসন্তান জন্ম নিয়েছে, কিন্তু সুপ্রিয়া ভীষণ দুর্বল। ডাক্তার বলেছেন তার আর সন্তানধারণ করা সম্ভব হবে না। আমরা অনিন্দিতাকে রাখার সিদ্ধান্ত নিয়েছি, কারণ এখন সুপ্রিয়া আর কোনো সন্তান জন্ম দিতে পারবে না। ছেলের নাম রাখলাম অনির্বাণ। আমি ক্রমশ বুঝতে পারছিলাম। এর মানে আমি সত্যিই তোমার বোন নই? আমরা কোনো রক্তের সম্পর্কে নই, আমি বিটবিট করে বললাম। অনির্বাণ ধীরে ধীরে মাথা নাড়ল। না, আমরা রক্তের সম্পর্কে ভাইবোন নই। তুমি দত্তক নেওয়া। এটা আমিও মাত্র কয়েক মাস আগে জানতে পেরেছি। আমি আরও পাতা ওল্টাতে লাগলাম। বাবার ডায়েরিতে আরও অনেক কথা লেখা ছিল, কিভাবে তারা আমাকে নিজেদের মেয়ে হিসেবে লালনপালন করেছেন, কিভাবে আমার আসল পরিচয় গোপন রেখেছেন সবার কাছে। কিন্তু এর মানে আমি কে?
আমার আসল বাবা মা কারা ছিলেন, আমার চোখ ভিজে উঠছিল। অনির্বাণ একটা আলাদা কাগজ আমার হাতে ধরিয়ে দিল। এটা পড়ো। সেটা একটা পুরানো পত্রিকার কাটা অংশ। তাতে লেখা, সিরাজগঞ্জের কাছে নৌকাডুবিতে রাজপুরের বিখ্যাত জমিদার হরিনাথ রায়চৌধুরীর কনিষ্ঠ ভাই মহিনাথ রায়চৌধুরী এবং তার স্ত্রী অঞ্জলি দেবী মারা গেছেন। তাদের সদ্যজাত কন্যা নিখোঁজ। ধারণা করা হচ্ছে শিশুটিও মারা গেছে গি। আমার হাত কাঁপতে লাগল। এর মানে আমি একটা জমিদার পরিবারের মেয়ে? আমার আসল নাম কি? অনির্বাণ আরও একটা কাগজ আমার হাতে দিল। একটা জন্ম সার্টিফিকেট। তাতে লেখা, মায়াবতী রায়চৌধুরী, পিতা মহিনাথ রায়চৌধুরী, মাতা অঞ্জলি দেবী রায়চৌধুরী গু। মায়াবতী আমি নামটা উচ্চারণ করলাম। একটা অদ্ভুত অনুভূতি হল, যেন এই নামটা আমার অন্তরের কোথাও লুকিয়েছিল। অনির্বাণ আমার হাত ধরল। অনিন্দিতা, শোনো, এখন তুমি যা জানতে পারলে, তারপরে আমি যা বলেছি তা আর অযৌক্তিক নয়। আমরা রক্তের সম্পর্কে ভাইবোন নই। আমি তোমাকে ভালোবাসি, শুধু ভাইয়ের মতো নয়, একজন পুরুষের মতো। কিন্তু আমি জানি এটা তোমার জন্য একটা বড় আঘাত। তুমি সময় নাও, ভেবে দেখো গু। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। পুরো শরীর কাঁপছিল। আমাকে একটু একা থাকতে দে অনির্বাণ গি। সে মাথা নেড়ে বাইরে চলে গেল। আমি ঘরের মেঝেতে বসে পড়লাম। সবকিছু ঘুরপাক খাচ্ছিল। আমার সমস্ত পরিচয় ভেঙে চুরমার হয়ে গেছে। আমি কে? অনিন্দিতা খাতুন, এক সাধারণ গ্রামের মেয়ে, নাকি মায়াবতী রায়চৌধুরী, এক জমিদার পরিবারের উত্তরাধিকারিণী? কিন্তু এখন আমার সামনে আরেকটা প্রশ্ন, অনির্বাণের প্রতি আমার অনুভূতি কি? সে যদি আমার সত্যিকারের ভাই না হয়, তাহলে কি আমি তাকে অন্যভাবে দেখতে পারি? আমার মনের ভেতর আলোড়ন চলছিল। কিন্তু হঠাৎ করে আমার মনে হল, আমার কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল আমার আসল পরিচয়। আমার আসল পরিবারকে? আমার কি আত্মীয় স্বজন এখনও বেঁচে আছেন? আমি কি রায়চৌধুরী পরিবারের সম্পত্তির উত্তরাধিকারিণী? আমি দৃঢ় সিদ্ধান্ত নিলাম। আমাকে আমার আসল পরিচয় খুঁজে বের করতে হবে। আমি জানতে চাই আমি কে। পরদিন সকালে আমি অনির্বাণকে বললাম, আমি রাজপুর যাব। আমার আসল পরিবারকে খুঁজে বের করতে হবে। তুমি কি আমার সাথে যাবে? অনির্বাণ আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর বলল, অবশ্যই। আমি তোমার পাশে আছি, যেভাবেই তুমি আমাকে চাও। আমরা পরদিন ভোরে রাজপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির চাবি পাশের বাড়ির বিমলাদিকে দিয়ে গেলাম। অনির্বাণ এই যাত্রাপথের জন্য সব ব্যবস্থা করেছিল। আমরা প্রথমে বাস ধরলাম, তারপর ট্রেন। রাজপুর পৌঁছতে পুরো দিন লেগে গেল। রাজপুর ছিল আমাদের গ্রাম থেকে সম্পূর্ণ আলাদা। বড় বড় পাকা বাড়ি, চওড়া রাস্তা, অনেক দোকানপাট। আমরা প্রথমে একটা ছোট হোটেলে উঠলাম। অনির্বাণ বলল, আমাদের প্রথমে রায়চৌধুরী পরিবারের বাড়ি খুঁজে বের করতে হবে গু। রাজপুরের বাজারে গেলাম। লোকজনকে জিজ্ঞেস করতে লাগলাম রায়চৌধুরী পরিবারের বাড়ি কোথায়। প্রায় সবাই একই উত্তর দিল, রায়চৌধুরী হাভেলি শহরের উত্তর দিকে, পাহাড়ের ধারে। বড় লাল রঙের বাড়ি, দেখলেই চিনতে পারবেন গু। আমরা সেদিকে রওনা দিলাম। আমার বুক ধুকপুক করছিল। আমি কি সত্যি এই জমিদার পরিবারের মেয়ে? তারা কি আমাকে গ্রহণ করবে? নাকি আমাকে চিনতেই পারবে না? কিছুক্ষণ হাঁটার পর আমরা দূর থেকে দেখতে পেলাম একটা বিশাল লাল বাড়ি, দেওয়ালে নকশা করা, সামনে বড় লোহার গেট। গেটে সোনালি অক্ষরে লেখা, রায়চৌধুরী হাভেলি। আমরা গেটের সামনে দাঁড়ালাম। একজন দারোজান আমাদের দিকে এগিয়ে এলো। আপনারা কাকে চান? আমি গলা শুকিয়ে গেল। আমরা রায়চৌধুরী পরিবারের সাথে দেখা করতে চাই। কোনো ব্যাপারে? দারোজান জিজ্ঞেস করল। অনির্বাণ এবার কথা বলল। আমরা একটা বিশেষ খবর নিয়ে এসেছি। মহিনাথ রায়চৌধুরী এবং অঞ্জলি দেবীর সম্পর্কে গু। দারোজানের মুখ গম্ভীর হয়ে গেল। অনেক বছর হয়ে গেছে তাদের নাম শুনিনি। আপনারা কে? আমরা ভিতরে গিয়ে বলব। আপনি শুধু আমাদের রায়চৌধুরী পরিবারের বর্তমান কর্তার সাথে দেখা করান। অনির্বাণ দৃঢ় গলায় বলল। দারোজান আমাদের দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকাল। তারপর বলল, আচ্ছা, আপনারা অপেক্ষা করুন। আমি দেখি ছোটবাবু আপনাদের সাথে দেখা করবেন কিনা গি। সে ভিতরে চলে গেল। আমরা গেটের সামনে দাঁড়িয়ে রইলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। অনির্বাণ আমার হাত চেপে ধরল। ভয় পেও না। আমি তোমার সাথে আছি গু।
কিছুক্ষণ পর দারোজান ফিরে এলো। ভিতরে আসুন, ছোটবাবু আপনাদের সাথে দেখা করবেন। আমরা বাগান পেরিয়ে বাড়ির মূল দরজায় পৌঁছলাম। দারোজান আমাদের একটা ঠান্ডা ঘরে নিয়ে গেল। ঘরটা বিশাল, দামি আসবাবপত্র দিয়ে সাজানো। আমরা বসার জায়গা খুঁজছিলাম, এমন সময় একটা দরজা খুলে গেল। একজন বয়স্ক ভদ্রলোক ঢুকলেন। পরনে ধুতি পাঞ্জাবি, মাথায় পাকা চুল, চোখে সোনার ফ্রেমের চশমা। আমি শম্ভুনাথ রায়চৌধুরী। আপনারা কে এবং কেন এসেছেন? তিনি সরাসরি জিজ্ঞেস করলেন। অনির্বাণ উঠে দাঁড়াল। স্যার, আমি অনির্বাণ এবং এ হল অনিন্দিতা, অথবা আপনারা যাকে মায়াবতী রায়চৌধুরী নামে চিনতেন। শম্ভুনাথের মুখের রং পরিবর্তন হয়ে গেল। তিনি আমার দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। মায়াবতী? কি বলছেন আপনি? মায়াবতী তো ২০ বছর আগে নৌকাডুবিতে মারা গেছে। আপনারা কি পাগল হয়েছেন? অনির্বাণ শান্তভাবে বলল, আমার কাছে প্রমাণ আছে। আমাদের পালক বাবা, যিনি আপনার ভাইয়ের কন্যাকে উদ্ধার করেছিলেন, তার ডায়েরি এবং জন্ম সার্টিফিকেট। সে পুরানো কাগজপত্রগুলো শম্ভুনাথের হাতে দিল। তিনি হাত কাঁপতে কাঁপতে সেগুলো নিলেন। চশমার ফাঁক দিয়ে উকি মারল জল। এ কি সত্যি? তিনি বিটবিট করলেন। তুমি সত্যিই আমার ভাইপো মায়া? আমি অস্পষ্ট গলায় বললাম, হ্যাঁ, আমার নাম মায়াবতী। আমার বাবা মা মহিনাথ এবং অঞ্জলি রায়চৌধুরী। আমি আপনার ভাইঝিকে। শম্ভুনাথ ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলেন। এত বছর পর আমরা তোমাকে হারিয়ে ফেলেছিলাম। মায়া, আমার মায়া। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। একজন অচেনা মানুষ আমাকে এভাবে আপন করে নিচ্ছেন? আমার চোখে জল এসে গেল। শম্ভুনাথ আমাকে ছেড়ে দিয়ে অনির্বাণের দিকে তাকালেন। ধন্যবাদ, যুবক। তুমি আমাদের হারানো সম্পদ ফিরিয়ে এনেছ। কিন্তু তোমরা এতদিন কোথায় ছিলে? কিভাবে বেঁচেছিলে? অনির্বাণ সব বলল, কিভাবে তার বাবা মা আমাকে উদ্ধার করেছিলেন, কিভাবে আমরা ভাইবোন হিসেবে বড় হয়েছি, কিভাবে সে আমার আসল পরিচয় আবিষ্কার করেছে। শম্ভুনাথ আমাদের দুজনকেই বসতে বললেন। তারপর ডাকলেন, সুজাতা, জলদি আও। এক বয়স্ক মহিলা ঘরে ঢুকলেন। শম্ভুনাথ উত্তেজিত গলায় বললেন, সুজাতা, মায়া ফিরে এসেছে। আমাদের মায়া। মহিলাটি আমার দিকে তাকালেন, তারপর অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সবাই ছুটে গেল তার দিকে। শম্ভুনাথ পানি এনে তার মুখে ছিটিয়ে দিলেন। কিছুক্ষণ পর মহিলাটি চোখ খুললেন। আমার দিকে তাকিয়ে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। মায়া, তুমি ফিরে এসেছ? আমি স্বপ্ন দেখছি না তো? মহিলাটি কাপা হাতে আমার গাল ছুলেন। তোমার মুখ দেখে আমি তোমার মাকে দেখতে পাচ্ছি। শম্ভুনাথ আমাদের জানালেন, ইনি তোমার জেঠিমা সুজাতা, তোমার বাবার বৌদি। সেই রাতে আমি রায়চৌধুরী হাবেলিতে থাকলাম। অনির্বাণকে অতিথি ঘরে থাকতে দেওয়া হল। আমাকে একটা সুন্দর ঘর দেওয়া হল, যার দেয়ালে ঝুলছিল আমার বাবা মায়ের ছবি। আমি ঘণ্টার পর ঘণ্টা ছবিগুলোর দিকে তাকিয়ে রইলাম। আমার মায়ের সাথে আমার চেহারার সাদৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম। পরদিন শম্ভুনাথ বর ঘরে সবাইকে ডেকে নিলেন। দেখলাম পরিবারের আরও অনেক সদস্য এসেছেন, শম্ভুনাথের ছেলেমেয়ে, আমার খুড়তুতো ভাই বোনেরা। সবাই আমাকে দেখে অবাক। শম্ভুনাথ ঘোষণা করলেন, আজ থেকে মায়াবতী আবার আমাদের মধ্যে ফিরে এসেছে। সে এই পরিবারের সম্মানিত সদস্য এবং মহিনাথের একমাত্র উত্তরাধিকারিণী। ওর সম্পত্তির অধিকার ওকেই ফিরিয়ে দেওয়া হবে। কিছু লোকের মুখে বিরক্তি দেখলাম। বিশেষ করে একজন মধ্যবয়সী লোক, যিনি শম্ভুনাথের ছেলে রঞ্জন। তিনি বিটবিট করে বললেন, এত বছর পর হঠাৎ কোথা থেকে আত্মীয় এসে গেল। আমাদের সম্পত্তি ভাগ করে নিতে চায়। শম্ভুনাথ তাকে ধমক দিলেন, রঞ্জন, চুপ করো। মায়া আমার ভাইয়ের একমাত্র সন্তান। ওর অধিকার আছে এই সম্পত্তির উপর। ঘুরে ফিরে সেই সম্পত্তির কথাই আসছিল। আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম যে এই পরিবারে আমার প্রবেশে অনেকেই খুশি নয়। বিশেষ করে রঞ্জন, যিনি আমার চোখে চোখ রাখতেই পারছিলেন না। সেদিন বিকেলে অনির্বাণ আমার সাথে দেখা করল। আমরা হাভেলির পেছনের বাগানে হাঁটছিলাম। কেমন লাগছে তোমার আসল পরিবারকে পেয়ে? সে জিজ্ঞেস করল। আমি দীর্ঘশ্বাস ফেললাম। জানি না। এটা সবই খুব অদ্ভুত লাগছে। এরা আমার আসল পরিবার, কিন্তু আমি এদের চিনি না। আর এদের মধ্যেও সবাই আমাকে সমানভাবে গ্রহণ করছে না। রঞ্জনের কথা বলছ? হ্যাঁ। আমার মনে হয় সে আমাকে এখানে দেখে খুশি নয়।
স্বাভাবিক। তোমার আসার আগে সে ভেবেছিল মহিনাথ কাকার সমস্ত সম্পত্তি ওদের হবে। এখন তুমি এসে গেছ, সবকিছু বদলে গেছে গি। আমি অবাক হয়ে বললাম, কিন্তু আমি তো কোনো সম্পত্তি চাই না। আমি শুধু জানতে চেয়েছিলাম আমি কে ইউ। অনির্বাণ আমার দিকে তাকাল। তোমার কি পরিকল্পনা অনিন্দিতা না মায়াবতী? তুমি কি এখানে থাকবে নাকি আমাদের সাথে গ্রামে ফিরে যাবে? আমি জানি না। আমার মাথা গুলিয়ে যাচ্ছিল। একদিকে আমার নতুন পাওয়া পরিবার, অন্যদিকে অনির্বাণ, যার সাথে আমার সমস্ত স্মৃতি জড়িয়ে আছে। তুমি কি চাও আমি কোথায় থাকি? আমি সরাসরি জিজ্ঞেস করলাম। অনির্বাণ দূরে তাকিয়ে রইল। তোমার সুখেই আমার সুখ, অনিন্দিতা। আমি চাই তুমি সেখানে থাকো যেখানে তুমি খুশি থাকবে গু। ওই দিন রাতে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটল। আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ মাঝরাতে জেগে উঠলাম একটা হাতের স্পর্শে। আতকে উঠে দেখি রঞ্জন আমার বিছানার পাশে দাঁড়িয়ে। কি চাও তুমি? আমি চিৎকার করে উঠলাম। রঞ্জন আমার মুখ চেপে ধরল। শোনো, তুমি এখান থেকে চলে যাও। তোমার যা টাকা লাগে নিয়ে যাও, কিন্তু এই সম্পত্তির দাবি ছেড়ে দাও। নইলে ভালো হবে না গি। আমি তার হাত সরিয়ে ফেললাম। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। তাহলে কাল সকালেই চলে যাও। বলে দিও তুমি আর থাকতে চাও না। নইলে ঘি। সেই মুহূর্তে দরজা খুলে গেল। অনির্বাণ ঘরে ঢুকল। কি হচ্ছে এখানে? রঞ্জন আমার বিছানা থেকে সরে দাঁড়াল। কিছু না। আমি শুধু আমার নতুন পাওয়া বোনকে শুভরাত্রি জানাতে এসেছিলাম গু। অনির্বাণ তার দিকে ধীর পায়ে এগিয়ে গেল। মাঝরাতে? দরজা না বাজিয়ে? রঞ্জন একটু ইতস্তত করল। তারপর বেরিয়ে গেল ঘর থেকে। অনির্বাণ আমার কাছে এলো। তুমি ঠিক আছো? ও কি তোমাকে কিছু বলেছে? আমি সব বললাম। অনির্বাণের মুখ গম্ভীর হয়ে গেল। এখানে থাকা নিরাপদ নয় অনিন্দিতা। চলো আমরা কাল সকালে এখান থেকে চলে যাই। কিন্তু শম্ভুনাথ জেঠু? তিনি তো আমাকে আপন করে নিয়েছেন গি। তিনি অনেক বৃদ্ধ অনিন্দিতা। তার হাতে আসল ক্ষমতা নেই। এখানে সবকিছু রঞ্জন দেখভাল করে কি? আমি চিন্তিত হয়ে পড়লাম। আমি কি আবার আমার পরিচয় হারাব? এবার যখন সবে মাত্র জেনেছি আমি কে? পরদিন সকালে আমি শম্ভুনাথকে সব বললাম। তিনি ভীষণ রেগে গেলেন রঞ্জনের উপর। বললেন, তুমি কোথাও যাবে না মায়া। এটা তোমার বাড়ি। আমি রঞ্জনকে ঠিক করে দেব গু। কিন্তু আমি তার চোখে দেখলাম তিনি নিজেই অসহায়। বাড়ির কর্তা হলেও আসল নিয়ন্ত্রণ রঞ্জনের হাতে। দুপুরে অনির্বাণ আমাকে একটা পরিকল্পনা বলল। আমি গত রাতে ভেবেছি, আমরা যদি তোমার বাবার সম্পত্তির আইনি দলিলপত্র নিয়ে কলকাতা চলে যাই, সেখানে একজন ভালো উকিলের সাহায্য নিয়ে আমরা আইনি পদ্ধতিতে তোমার অধিকার প্রতিষ্ঠা করতে পারি গু। আমি ভাবলাম, কিন্তু আইনি লড়াই তো অনেক লম্বা হবে অনির্বাণ গি। হোক, তোমার যা অধিকার তা তোমাকে পেতেই হবে গু। আমি আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম। তুমি আমার জন্য এত করছো কেন অনির্বাণ? তুমি তো জানো এই সম্পত্তি পেলে আমি আর সেই ছোট গ্রামে ফিরব না। আমাদের পথ আলাদা হয়ে যাবে। অনির্বাণ আমার হাত ধরল। যেটা তোমার প্রাপ্য সেটা তোমাকে পেতে সাহায্য করাই আমার কর্তব্য। আর সে কিছুক্ষণ থামল। আমি তোমাকে যা বলেছিলাম সেটা মনে আছে তো? আমি তোমাকে ভালোবাসি অনিন্দিতা। যদি আমাদের পথ আলাদা হয়ে যায় আমি মেনে নেব। কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে আমি তোমার পাশে থাকব গো। তার চোখে যে নিষ্ঠা দেখলাম তাতে আমার চোখে জল এসে গেল। হঠাৎ করে আমার মনে হল অনির্বাণই আমার একমাত্র সত্যিকারের আপনজন। সেই আমার পাশে আছে সবসময়। আমি সিদ্ধান্ত নিলাম। ঠিক আছে, আমরা কলকাতা যাব। কিন্তু সেদিন রাতেই আবার একটা ঘটনা ঘটল। আমি আমার ঘরে বসেছিলাম, হঠাৎ বাইরে থেকে একটা চাপা চিৎকারের শব্দ শুনলাম। আমি ছুটে বাইরে গেলাম। দেখলাম হাভেলির পিছনের বাগানে অনির্বাণ মাটিতে পড়ে আছে, মাথা থেকে রক্ত বেরোচ্ছে। তার পাশে দাঁড়িয়ে রঞ্জন, হাতে একটা লোহার রড। অনির্বাণ! আমি চিৎকার করে ছুটে গেলাম তার কাছে। রঞ্জন আমার দিকে ঘুরে তাকাল। আর একবার বলছি, চলে যাও এখান থেকে। নয়তো পরের বার ও বেঁচে যাবে না গি। আমি ভয়ে শিহরে উঠলাম। কিন্তু তখনই মনে হল, আমি কেন ভয় পাব? এটা আমার বাড়ি, আমার পিতার সম্পত্তি। আমি কেন অন্যায়ের কাছে মাথা নত করব? আমি উঠে দাঁড়ালাম।
না, আমি যাব না। তুমি যা করতে চাও করো। কিন্তু মনে রেখো, আমার কোনো ক্ষতি করলে আইন তোমাকে ছাড়বে না। রঞ্জন হাসল। আইন? দেখি কেমন আইন তোমাকে রক্ষা করে। সে আমার দিকে এগিয়ে আসছিল, এমন সময় পেছন থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল, একদম চুপ, রঞ্জন। আমরা দুজনেই পেছনে তাকালাম। শম্ভুনাথ জেঠু দাঁড়িয়েছিলেন, হাতে পুরানো একটা বন্দুক। একদম নড়বে না, রঞ্জন। আমি বুড়ো হয়েছি, কিন্তু এখনও ঠিকমতো গুলি ছুটতে পারি। রঞ্জন হাত নামিয়ে ফেলল। শম্ভুনাথ ধীরে ধীরে এগিয়ে এলেন। আমি সব দেখেছি। যতদিন ভাবছিলাম তুমি ভালো ছেলে, কিন্তু এখন দেখছি তুমি আমার নামে কলঙ্ক এনেছ। আমার ভাইয়ের একমাত্র সন্তানকে আঘাত করেছ। এর শাস্তি তুমি পাবে। তিনি চিৎকার করে ডাকলেন, ওরে, কেউ আছিস? দ্রুত আয়। কয়েকজন কাজের লোক ছুটে এল। শম্ভুনাথ আদেশ দিলেন, রঞ্জনকে ধরে রাখো। পুলিশকে ফোন করক। লোকেরা রঞ্জনকে ধরে ফেলল। রঞ্জন চিৎকার করে বলল, বাবা, তুমি আমার বিরুদ্ধে পুলিশ ডাকবে? তোমার নিজের ছেলের বিরুদ্ধে? শম্ভুনাথ কঠোর গলায় বললেন, তুমি আমার ছেলে নও, রঞ্জন। আমার ছেলে এমন কাজ করতে পারে না। আমি অনির্বাণের মাথায় হাত বুলাচ্ছিলাম। সে ধীরে ধীরে চোখ খুলল। অনিন্দিতা, তুমি ঠিক আছো তো? আমি কেঁদে ফেললাম। আমি ঠিক আছি। কিন্তু তোমার মাথায় আঘাত লেগেছে। ধারালো কিছু দিয়ে আঘাত করেছে। বড় বেশি রক্ত পড়ছে না, চিন্তা করো না। সে বসার চেষ্টা করল। শম্ভুনাথ এগিয়ে এলেন। বাবা, তোমাকে ডাক্তার দেখাতে হবে। বাড়ির ভেতরে চলো। পরের কয়েকদিন অনেক হইচই চলে গেল। পুলিশ এলো, রঞ্জনকে হাজতে নিয়ে গেল। শম্ভুনাথ আমাদের দুজনকেই বললেন হাভেলিতে থেকে যেতে। কিন্তু আমরা কলকাতা যাবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। আমাকে হাভেলি ছেড়ে যেতে দেখে শম্ভুনাথ কষ্ট পেলেন, কিন্তু বুঝতে পারলেন। আমি জানি তুমি এখানে নিরাপদ বোধ করছ না। কিন্তু মনে রেখো, এটাই তোমার আসল বাড়ি। যেদিন ইচ্ছে ফিরে আসতে পারোক। তিনি আমার হাতে সমস্ত দলিলপত্র এবং একটা বিশাল অঙ্কের চেক দিলেন। মহিনাথের সম্পত্তি থেকে তোমার প্রাপ্ত অংশ। এটা দিয়ে তুমি তোমার জীবন শুরু করতে পারো। কলকাতায় গিয়ে আমরা প্রথমে একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিলাম। অনির্বাণ একটা চাকরি খুঁজে নিল একটা অফিসে, আমি একটা কলেজে ভর্তি হলাম। আমরা নতুন করে জীবন শুরু করলাম। একদিন সন্ধ্যায় আমরা বারান্দায় বসেছিলাম। কলকাতার জ্বলজ্বলে আলো, গাড়ির শব্দ, দূরে ট্রামের ঘণ্টা, এই নতুন জীবন আমাদের অভ্যস্ত হয়ে উঠছিল। অনির্বাণ, আমি ডাকলাম। তুমি যা বলেছিলে গ্রামে, যে তুমি আমাকে ভালোবাসো, সেটা কি এখনো সত্যি? অনির্বাণ আমার দিকে তাকাল। অবশ্যই। তবে আমি চাপ দিতে চাই না। তুমি তোমার নতুন জীবন, নতুন পরিচয় নিয়ে ব্যস্ত। আমি বুঝতে পারি। আমি তার হাত ধরলাম। আমি জানি না আমি কে, অনিন্দিতা না মায়াবতী। কিন্তু আমি একটা জিনিস জানি, তুমি ছাড়া আমি থাকতে পারব না। তুমি আমার জন্য সবকিছু ত্যাগ করেছ। তোমার জন্যই আমি আমার পরিচয় জানতে পেরেছি। অনির্বাণ আমার কাছে সরে এল। তুমি কি সত্যিই? তার গলা কেঁপে উঠল। হ্যাঁ, আমি কাছে গিয়ে তার হাত ধরলাম। আমিও তোমাকে ভালোবাসি, অনির্বাণ। সে আমাকে জড়িয়ে ধরল। আমি তার বুকে মাথা রাখলাম। আমি জানি না ভবিষ্যতে কি আছে আমাদের জন্য, কিন্তু একটা জিনিস জানি, আমরা সবসময় একসাথে থাকব। আমাদের কলকাতার জীবন এইভাবেই শুরু হল। আমি রায়চৌধুরী পরিবারের সাথে যোগাযোগ রাখতাম, বিশেষ করে শম্ভুনাথ জেঠুর সাথে। রঞ্জন জেল থেকে ছাড়া পেয়ে শহর ছেড়ে চলে গেল। শম্ভুনাথ হাভেলির দেখভাল করছিলেন, কিন্তু তার বয়স বাড়ছিল। একদিন তিনি আমাদের কলকাতার ফ্ল্যাটে এলেন। আমরা তখন বিয়ে করে ফেলেছি। অনির্বাণ ভালো চাকরি পেয়েছে একটা বড় কোম্পানিতে। আমি কলেজ শেষ করেছি। শম্ভুনাথ আমাদের একটা প্রস্তাব দিলেন। তোমরা হাভেলিতে ফিরে আসো। আমি আর বেশি দিন নেই। সেখানকার দেখাশোনা করবে কে? রায়চৌধুরী বংশের উত্তরাধিকারী তো তোমরাই। আমরা রাজি হয়ে গেলাম। দীর্ঘ জীবনযাত্রার পর আমি ফিরে এলাম আমার আসল ঠিকানা। আজ আমি রায়চৌধুরী হাভেলিতে বসে এই কাহিনী লিখছি। আমার কোলে আমার 2 বছরের ছেলে শুভ। অনির্বাণ পাশে বসে আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। সেই অনির্বাণ যে আমার সবচেয়ে কাছের মানুষ, আমার স্বামী, আমার সাথী, আমার সবকিছু। শীতের সকাল, উঠোনে শিউলি ফুল ঝরে পড়েছে।
আমি এখন আর দাওয়ায় বসে চুল আঁচড়াই না, আমার সুন্দর হাভেলির বারান্দায় বসে থাকি। দূরে এখনো গরুর গাড়ির শব্দ শোনা যায়, কিন্তু সেই গ্রাম্য পরিবেশ অনেক বদলে গেছে। আমি কে? অনিন্দিতা খাতুন নাকি মায়াবতী রায়চৌধুরী? আমি জানি না। আমি হয়তো দুটোই, অথবা কোনোটাই না। কিন্তু আমি জানি আমি অনির্বাণের স্ত্রী, শুভের মা, এবং না ছিলেন। আমার চোখ ভিজে উঠছিল। অনির্বাণ একটা আলাদা কাগজ আমার হাতে ধরিয়ে দিল। এটা পড়ো। সেটা একটা পুরানো পত্রিকার কাটা অংশ। তাতে লেখা, সিরাজগঞ্জের কাছে নৌকাডুবিতে রাজপুরের বিখ্যাত জমিদার হরিনাথ রায়চৌধুরীর কনিষ্ঠ ভাই মহিনাথ রায়চৌধুরী এবং তার স্ত্রী অঞ্জলি দেবী মারা গেছেন। তাদের সদ্যজাত কন্যা নিখোঁজ। ধারণা করা হচ্ছে শিশুটিও মারা গেছে। আমার হাত কাঁপতে লাগল। এর মানে আমি একটা জমিদার পরিবারের মেয়ে? আমার আসল নাম কি? অনির্বাণ আরও একটা কাগজ আমার হাতে দিল। একটা জন্ম সার্টিফিকেট। তাতে লেখা, মায়াবতী রায়চৌধুরী, পিতা মহিনাথ রায়চৌধুরী, মাতা অঞ্জলি দেবী রায়চৌধুরী। মায়াবতী। আমি নামটা উচ্চারণ করলাম। একটা অদ্ভুত অনুভূতি হল, যেন এই নামটা আমার অন্তরের কোথাও লুকিয়েছিল। অনির্বাণ আমার হাত ধরল। অনিন্দিতা, শোনো, এখন তুমি যা জানতে পারলে, তারপরে আমি যা বলেছি তা আর অযৌক্তিক নয়। আমরা রক্তের সম্পর্কে ভাইবোন নই। আমি তোমাকে ভালোবাসি, শুধু ভাইয়ের মতো নয়, একজন পুরুষের মতো। কিন্তু আমি জানি এটা তোমার জন্য একটা বড় আঘাত। তুমি সময় নাও, ভেবে দেখো। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। পুরো শরীর কাঁপছিল। আমাকে একটু একা থাকতে দে, অনির্বাণ। সে মাথা নেড়ে বাইরে চলে গেল। আমি ঘরের মেঝেতে বসে পড়লাম। সবকিছু ঘুরপাক খাচ্ছিল। আমার সমস্ত পরিচয় ভেঙে চুরমার হয়ে গেছে। আমি কে? অনিন্দিতা খাতুন, এক সাধারণ গ্রামের মেয়ে, নাকি মায়াবতী রায়চৌধুরী, এক জমিদার পরিবারের উত্তরাধিকারিণী? কিন্তু এখন আমার সামনে আরেকটা প্রশ্ন, অনির্বাণের প্রতি আমার অনুভূতি কি? সে যদি আমার সত্যিকারের ভাই না হয়, তাহলে কি আমি তাকে অন্যভাবে দেখতে পারি? আমার মনের ভেতর আলোড়ন চলছিল। কিন্তু হঠাৎ করে আমার মনে হল, আমার কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল আমার আসল পরিচয়। আমার আসল পরিবারকে? আমার কি আত্মীয় স্বজন এখনও বেঁচে আছেন? আমি কি রায়চৌধুরী পরিবারের সম্পত্তির উত্তরাধিকারিণী? আমি দৃঢ় সিদ্ধান্ত নিলাম। আমাকে আমার আসল পরিচয় খুঁজে বের করতে হবে। আমি জানতে চাই আমি কে। পরদিন সকালে আমি অনির্বাণকে বললাম, আমি রাজপুর যাব। আমার আসল পরিবারকে খুঁজে বের করতে হবে। তুমি কি আমার সাথে যাবে? অনির্বাণ আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর বলল, অবশ্যই। আমি তোমার পাশে আছি, যেভাবেই তুমি আমাকে চাও। আমরা পরদিন ভোরে রাজপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির চাবি পাশের বাড়ির বিমলাদিকে দিয়ে গেলাম। অনির্বাণ এই যাত্রাপথের জন্য সব ব্যবস্থা করেছিল। আমরা প্রথমে বাস ধরলাম, তারপর ট্রেন। রাজপুর পৌঁছতে পুরো দিন লেগে গেল। রাজপুর ছিল আমাদের গ্রাম থেকে সম্পূর্ণ আলাদা। বড় বড় পাকা বাড়ি, চওড়া রাস্তা, অনেক দোকানপাট। আমরা প্রথমে একটা ছোট হোটেলে উঠলাম। অনির্বাণ বলল, আমাদের প্রথমে রায়চৌধুরী পরিবারের বাড়ি খুঁজে বের করতে হবে। রাজপুরের বাজারে গেলাম। লোকজনকে জিজ্ঞেস করতে লাগলাম রায়চৌধুরী পরিবারের বাড়ি কোথায়। প্রায় সবাই একই উত্তর দিল, রায়চৌধুরী হাভেলি শহরের উত্তর দিকে, পাহাড়ের ধারে। বড় লাল রঙের বাড়ি, দেখলেই চিনতে পারবেন। আমরা সেদিকে রওনা দিলাম। আমার বুক ধুকপুক করছিল। আমি কি সত্যি এই জমিদার পরিবারের মেয়ে? তারা কি আমাকে গ্রহণ করবে? নাকি আমাকে চিনতেই পারবে না? কিছুক্ষণ হাঁটার পর আমরা দূর থেকে দেখতে পেলাম একটা বিশাল লাল বাড়ি, দেওয়ালে নকশা করা, সামনে বড় লোহার গেট। গেটে সোনালি অক্ষরে লেখা, রায়চৌধুরী হাভেলি। আমরা গেটের সামনে দাঁড়ালাম। একজন দারোজান আমাদের দিকে এগিয়ে এলো। আপনারা কাকে চান? আমি গলা শুকিয়ে গেল। আমরা রায়চৌধুরী পরিবারের সাথে দেখা করতে চাই। কোনো ব্যাপারে? দারোজান জিজ্ঞেস করল। অনির্বাণ এবার কথা বলল। আমরা একটা বিশেষ খবর নিয়ে এসেছি। মহিনাথ রায়চৌধুরী এবং অঞ্জলি দেবীর সম্পর্কে। দারোজানের মুখ গম্ভীর হয়ে গেল। অনেক বছর হয়ে গেছে তাদের নাম শুনিনি। আপনারা কে? আমরা ভিতরে গিয়ে বলব। আপনি শুধু আমাদের রায়চৌধুরী পরিবারের বর্তমান কর্তার সাথে দেখা করান। অনির্বাণ দৃঢ় গলায় বলল।
দারোজান আমাদের দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকাল। তারপর বলল, আচ্ছা, আপনারা অপেক্ষা করুন। আমি দেখি ছোটবাবু আপনাদের সাথে দেখা করবেন কিনা গি। সে ভিতরে চলে গেল। আমরা গেটের সামনে দাঁড়িয়ে রইলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। অনির্বাণ আমার হাত চেপে ধরল। ভয় পেও না, আমি তোমার সাথে আছি গু। কিছুক্ষণ পর দারোজান ফিরে এলো। ভিতরে আসুন, ছোটবাবু আপনাদের সাথে দেখা করবেন। আমরা বাগান পেরিয়ে বাড়ির মূল দরজায় পৌঁছলাম। দারোজান আমাদের একটা ঠান্ডা ঘরে নিয়ে গেল। ঘরটা বিশাল, দামি আসবাবপত্র দিয়ে সাজানো। আমরা বসার জায়গা খুঁজছিলাম, এমন সময় একটা দরজা খুলে গেল। একজন বয়স্ক ভদ্রলোক ঢুকলেন। পরনে ধুতি পাঞ্জাবি, মাথায় পাকা চুল, চোখে সোনার ফ্রেমের চশমা। আমি শম্ভুনাথ রায়চৌধুরী। আপনারা কে এবং কেন এসেছেন, তিনি সরাসরি জিজ্ঞেস করলেন। অনির্বাণ উঠে দাঁড়াল। স্যার, আমি অনির্বাণ এবং এ হল অনিন্দিতা, অথবা আপনারা যাকে মায়াবতী রায়চৌধুরী নামে চিনতেন গু। শম্ভুনাথের মুখের রং পরিবর্তন হয়ে গেল। তিনি আমার দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। মায়াবতী? কি বলছেন আপনি? মায়াবতী তো ২০ বছর আগে নৌকাডুবিতে মারা গেছে। আপনারা কি পাগল হয়েছেন? অনির্বাণ শান্তভাবে বলল, আমার কাছে প্রমাণ আছে। আমাদের পালক বাবা, যিনি আপনার ভাইয়ের কন্যাকে উদ্ধার করেছিলেন, তার ডায়েরি এবং জন্ম সার্টিফিকেট ই। সে পুরানো কাগজপত্রগুলো শম্ভুনাথের হাতে দিল। তিনি হাত কাঁপতে কাঁপতে সেগুলো নিলেন। চশমার ফাঁক দিয়ে উকি মারল জল। এ কি সত্যি? তিনি বিটবিট করলেন। তুমি সত্যিই আমার ভাইপো মায়া? আমি অস্পষ্ট গলায় বললাম, হ্যাঁ, আমার নাম মায়াবতী। আমার বাবা মা মহিনাথ এবং অঞ্জলি রায়চৌধুরী। আমি আপনার ভাইঝি গি। শম্ভুনাথ ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলেন। এত বছর পর আমরা তোমাকে হারিয়ে ফেলেছিলাম। মায়া, আমার মায়া। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। একজন অচেনা মানুষ আমাকে এভাবে আপন করে নিচ্ছেন। আমার চোখে জল এসে গেল। শম্ভুনাথ আমাকে ছেড়ে দিয়ে অনির্বাণের দিকে তাকালেন। ধন্যবাদ, যুবক। তুমি আমাদের হারানো সম্পদ ফিরিয়ে এনেছ। কিন্তু তোমরা এতদিন কোথায় ছিলে? কিভাবে বেঁচেছিলে? অনির্বাণ সব বলল, কিভাবে তার বাবা মা আমাকে উদ্ধার করেছিলেন, কিভাবে আমরা ভাইবোন হিসেবে বড় হয়েছি, কিভাবে সে আমার আসল পরিচয় আবিষ্কার করেছে। শম্ভুনাথ আমাদের দুজনকেই বসতে বললেন। তারপর ডাকলেন, সুজাতা, জলদি আও। এক বয়স্ক মহিলা ঘরে ঢুকলেন। শম্ভুনাথ উত্তেজিত গলায় বললেন, সুজাতা, মায়া ফিরে এসেছে। আমাদের মায়া। মহিলাটি আমার দিকে তাকালেন, তারপর অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সবাই ছুটে গেল তার দিকে। শম্ভুনাথ পানি এনে তার মুখে ছিটিয়ে দিলেন। কিছুক্ষণ পর মহিলাটি চোখ খুললেন। আমার দিকে তাকিয়ে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। মায়া, তুমি ফিরে এসেছ? আমি স্বপ্ন দেখছি না তো? মহিলাটি কাপা হাতে আমার গাল ছুলেন। তোমার মুখ দেখে আমি তোমার মাকে দেখতে পাচ্ছি গি। শম্ভুনাথ আমাদের জানালেন, ইনি তোমার জেঠিমা সুজাতা, তোমার বাবার বৌদি গি। সেই রাতে আমি রায়চৌধুরী হাবেলিতে থাকলাম। অনির্বাণকে অতিথি ঘরে থাকতে দেওয়া হল। আমাকে একটা সুন্দর ঘর দেওয়া হল, যার দেয়ালে ঝুলছিল আমার বাবা মায়ের ছবি। আমি ঘণ্টার পর ঘণ্টা ছবিগুলোর দিকে তাকিয়ে রইলাম। আমার মায়ের সাথে আমার চেহারার সাদৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম। পরদিন শম্ভুনাথ বরঘরে সবাইকে ডেকে নিলেন। দেখলাম পরিবারের আরও অনেক সদস্য এসেছেন, শম্ভুনাথের ছেলেমেয়ে, আমার খুঁড়তুতো ভাই বোনেরা। সবাই আমাকে দেখে অবাক। শম্ভুনাথ ঘোষণা করলেন, আজ থেকে মায়াবতী আবার আমাদের মধ্যে ফিরে এসেছে। সে এই পরিবারের সম্মানিত সদস্য এবং মহিনাথের একমাত্র উত্তরাধিকারিণী। ওর সম্পত্তির অধিকার ওকেই ফিরিয়ে দেওয়া হবে গ। কিছু লোকের মুখে বিরক্তি দেখলাম। বিশেষ করে একজন মধ্যবয়সী লোক, যিনি শম্ভুনাথের ছেলে রঞ্জন। তিনি বিটবিট করে বললেন, এত বছর পর হঠাৎ কোথা থেকে আত্মীয় এসে গেল। আমাদের সম্পত্তি ভাগ করে নিতে চায়। শম্ভুনাথ তাকে ধমক দিলেন, রঞ্জন, চুপ করো। মায়া আমার ভাইয়ের একমাত্র সন্তান। ওর অধিকার আছে এই সম্পত্তির উপর গু। ঘুরে ফিরে সেই সম্পত্তির কথাই আসছিল। আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম যে এই পরিবারে আমার প্রবেশে অনেকেই খুশি নয়। বিশেষ করে রঞ্জন, যিনি আমার চোখে চোখ রাখতেই পারছিলেন না। সেদিন বিকেলে অনির্বাণ আমার সাথে দেখা করল। আমরা হাভেলির পেছনের বাগানে হাঁটছিলাম।
কেমন লাগছে তোমার আসল পরিবারকে পেয়ে, সে জিজ্ঞেস করল। আমি দীর্ঘশ্বাস ফেললাম। জানি না। এটা সবই খুব অদ্ভুত লাগছে। এরা আমার আসল পরিবার, কিন্তু আমি এদের চিনি না। আর এদের মধ্যেও সবাই আমাকে সমানভাবে গ্রহণ করছে না। রঞ্জনের কথা বলছ? হ্যাঁ। আমার মনে হয় সে আমাকে এখানে দেখে খুশি নয়। স্বাভাবিক। তোমার আসার আগে সে ভেবেছিল মহিনাথ কাকার সমস্ত সম্পত্তি ওদের হবে। এখন তুমি এসে গেছ, সবকিছু বদলে গেছে। আমি অবাক হয়ে বললাম, কিন্তু আমি তো কোনো সম্পত্তি চাই না। আমি শুধু জানতে চেয়েছিলাম আমি কে। অনির্বাণ আমার দিকে তাকাল। তোমার কি পরিকল্পনা, অনিন্দিতা না মায়াবতী? তুমি কি এখানে থাকবে নাকি আমাদের সাথে গ্রামে ফিরে যাবে? আমি জানি না। আমার মাথা গুলিয়ে যাচ্ছিল। একদিকে আমার নতুন পাওয়া পরিবার, অন্যদিকে অনির্বাণ, যার সাথে আমার সমস্ত স্মৃতি জড়িয়ে আছে। তুমি কি চাও আমি কোথায় থাকি? আমি সরাসরি জিজ্ঞেস করলাম। অনির্বাণ দূরে তাকিয়ে রইল। তোমার সুখেই আমার সুখ, অনিন্দিতা। আমি চাই তুমি সেখানে থাকো যেখানে তুমি খুশি থাকবে। ওই দিন রাতে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটল। আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ মাঝরাতে জেগে উঠলাম একটা হাতের স্পর্শে। আতকে উঠে দেখি রঞ্জন আমার বিছানার পাশে দাঁড়িয়ে। কি চাও তুমি? আমি চিৎকার করে উঠলাম। রঞ্জন আমার মুখ চেপে ধরল। শোনো, তুমি এখান থেকে চলে যাও। তোমার যা টাকা লাগে নিয়ে যাও, কিন্তু এই সম্পত্তির দাবি ছেড়ে দাও। নইলে ভালো হবে না। আমি তার হাত সরিয়ে ফেললাম। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। তাহলে কাল সকালেই চলে যাও। বলে দিও তুমি আর থাকতে চাও না। নইলে সেই মুহূর্তে দরজা খুলে গেল। অনির্বাণ ঘরে ঢুকল। কি হচ্ছে এখানে? রঞ্জন আমার বিছানা থেকে সরে দাঁড়াল। কিছু না। আমি শুধু আমার নতুন পাওয়া বোনকে শুভরাত্রি জানাতে এসেছিলাম। অনির্বাণ তার দিকে ধীর পায়ে এগিয়ে গেল। মাঝরাতে? দরজা না বাজিয়ে? রঞ্জন একটু ইতস্তত করল। তারপর বেরিয়ে গেল ঘর থেকে। অনির্বাণ আমার কাছে এলো। তুমি ঠিক আছো? ও কি তোমাকে কিছু বলেছে? আমি সব বললাম। অনির্বাণের মুখ গম্ভীর হয়ে গেল। এখানে থাকা নিরাপদ নয়, অনিন্দিতা। চলো আমরা কাল সকালে এখান থেকে চলে যাই। কিন্তু শম্ভুনাথ জেঠু? তিনি তো আমাকে আপন করে নিয়েছেন। তিনি অনেক বৃদ্ধ, অনিন্দিতা। তার হাতে আসল ক্ষমতা নেই। এখানে সবকিছু রঞ্জন দেখভাল করে। কি? আমি চিন্তিত হয়ে পড়লাম। আমি কি আবার আমার পরিচয় হারাব? এবার যখন সবে মাত্র জেনেছি আমি কে? পরদিন সকালে আমি শম্ভুনাথকে সব বললাম। তিনি ভীষণ রেগে গেলেন রঞ্জনের উপর। বললেন, তুমি কোথাও যাবে না মায়া। এটা তোমার বাড়ি। আমি রঞ্জনকে ঠিক করে দেব। কিন্তু আমি তার চোখে দেখলাম তিনি নিজেই অসহায়। বাড়ির কর্তা হলেও আসল নিয়ন্ত্রণ রঞ্জনের হাতে। দুপুরে অনির্বাণ আমাকে একটা পরিকল্পনা বলল। আমি গত রাতে ভেবেছি, আমরা যদি তোমার বাবার সম্পত্তির আইনি দলিলপত্র নিয়ে কলকাতা চলে যাই, সেখানে একজন ভালো উকিলের সাহায্য নিয়ে আমরা আইনি পদ্ধতিতে তোমার অধিকার প্রতিষ্ঠা করতে পারি। আমি ভাবলাম, কিন্তু আইনি লড়াই তো অনেক লম্বা হবে অনির্বাণ। হোক, তোমার যা অধিকার তা তোমাকে পেতেই হবে। আমি আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম। তুমি আমার জন্য এত করছো কেন অনির্বাণ? তুমি তো জানো এই সম্পত্তি পেলে আমি আর সেই ছোট গ্রামে ফিরব না। আমাদের পথ আলাদা হয়ে যাবে। অনির্বাণ আমার হাত ধরল। যেটা তোমার প্রাপ্য সেটা তোমাকে পেতে সাহায্য করাই আমার কর্তব্য। আর সে কিছুক্ষণ থামল। আমি তোমাকে যা বলেছিলাম সেটা মনে আছে তো? আমি তোমাকে ভালোবাসি অনিন্দিতা। যদি আমাদের পথ আলাদা হয়ে যায় আমি মেনে নেব। কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে আমি তোমার পাশে থাকব। তার চোখে যে নিষ্ঠা দেখলাম তাতে আমার চোখে জল এসে গেল। হঠাৎ করে আমার মনে হল, অনির্বাণই আমার একমাত্র সত্যিকারের আপনজন। সেই আমার পাশে আছে সবসময়। আমি সিদ্ধান্ত নিলাম। ঠিক আছে, আমরা কলকাতা যাব। কিন্তু সেদিন রাতেই আবার একটা ঘটনা ঘটল। আমি আমার ঘরে বসেছিলাম, হঠাৎ বাইরে থেকে একটা চাপা চিৎকারের শব্দ শুনলাম। আমি ছুটে বাইরে গেলাম। দেখলাম হাভেলির পিছনের বাগানে অনির্বাণ মাটিতে পড়ে আছে, মাথা থেকে রক্ত বেরোচ্ছে। তার পাশে দাঁড়িয়ে রঞ্জন, হাতে একটা লোহার রড।
অনির্বাণ, আমি চিৎকার করে ছুটে গেলাম তার কাছে। রঞ্জন আমার দিকে ঘুরে তাকাল। আর একবার বলছি, চলে যাও এখান থেকে, নয়তো পরের বার ও বেঁচে যাবে না। আমি ভয়ে শিহরে উঠলাম। কিন্তু তখনই মনে হল, আমি কেন ভয় পাব? এটা আমার বাড়ি, আমার পিতার সম্পত্তি। আমি কেন অন্যায়ের কাছে মাথা নত করব? আমি উঠে দাঁড়ালাম। না, আমি যাব না। তুমি যা করতে চাও করো, কিন্তু মনে রেখো, আমার কোনো ক্ষতি করলে আইন তোমাকে ছাড়বে না। রঞ্জন হাসল। আইন? দেখি কেমন আইন তোমাকে রক্ষা করে। সে আমার দিকে এগিয়ে আসছিল, এমন সময় পেছন থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল, একদম চুপ, রঞ্জন। আমরা দুজনেই পেছনে তাকালাম। শম্ভুনাথ জেঠু দাঁড়িয়েছিলেন, হাতে পুরানো একটা বন্দুক। একদম নড়বে না, রঞ্জন। আমি বুড়ো হয়েছি, কিন্তু এখনও ঠিকমতো গুলি ছুটতে পারি। রঞ্জন হাত নামিয়ে ফেলল। শম্ভুনাথ ধীরে ধীরে এগিয়ে এলেন। আমি সব দেখেছি। যতদিন ভাবছিলাম তুমি ভালো ছেলে, কিন্তু এখন দেখছি তুমি আমার নামে কলঙ্ক এনেছ। আমার ভাইয়ের একমাত্র সন্তানকে আঘাত করেছ। এর শাস্তি তুমি পাবে। তিনি চিৎকার করে ডাকলেন, ওরে, কেউ আছিস? দ্রুত আয়। কয়েকজন কাজের লোক ছুটে এলো। শম্ভুনাথ আদেশ দিলেন, রঞ্জনকে ধরে রাখো। পুলিশকে ফোন করক। লোকেরা রঞ্জনকে ধরে ফেলল। রঞ্জন চিৎকার করে বলল, বাবা, তুমি আমার বিরুদ্ধে পুলিশ ডাকবে? তোমার নিজের ছেলের বিরুদ্ধে? শম্ভুনাথ কঠোর গলায় বললেন, তুমি আমার ছেলে নও, রঞ্জন। আমার ছেলে এমন কাজ করতে পারে না। আমি অনির্বাণের মাথায় হাত বুলাচ্ছিলাম। সে ধীরে ধীরে চোখ খুলল। অনিন্দিতা, তুমি ঠিক আছো তো? আমি কেঁদে ফেললাম। আমি ঠিক আছি। কিন্তু তোমার মাথায় আঘাত লেগেছে। ধারালো কিছু দিয়ে আঘাত করেছে। বড় বেশি রক্ত পড়ছে না, চিন্তা করো না। সে বসার চেষ্টা করল। শম্ভুনাথ এগিয়ে এলেন। বাবা, তোমাকে ডাক্তার দেখাতে হবে। বাড়ির ভেতরে চলো। পরের কয়েকদিন অনেক হইচই চলে গেল। পুলিশ এলো, রঞ্জনকে হাজতে নিয়ে গেল। শম্ভুনাথ আমাদের দুজনকেই বললেন হাভেলিতে থেকে যেতে। কিন্তু আমরা কলকাতা যাবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। আমাকে হাভেলি ছেড়ে যেতে দেখে শম্ভুনাথ কষ্ট পেলেন, কিন্তু বুঝতে পারলেন। আমি জানি তুমি এখানে নিরাপদ বোধ করছ না। কিন্তু মনে রেখো, এটাই তোমার আসল বাড়ি। যেদিন ইচ্ছে ফিরে আসতে পারোক। তিনি আমার হাতে সমস্ত দলিলপত্র এবং একটা বিশাল অঙ্কের চেক দিলেন। মহিনাথের সম্পত্তি থেকে তোমার প্রাপ্ত অংশ। এটা দিয়ে তুমি তোমার জীবন শুরু করতে পারো। কলকাতায় গিয়ে আমরা প্রথমে একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিলাম। অনির্বাণ একটা চাকরি খুঁজে নিল একটা অফিসে, আমি একটা কলেজে ভর্তি হলাম। আমরা নতুন করে জীবন শুরু করলাম। একদিন সন্ধ্যায় আমরা বারান্দায় বসেছিলাম। কলকাতার জ্বলজ্বলে আলো, গাড়ির শব্দ, দূরে ট্রামের ঘণ্টা, এই নতুন জীবন আমাদের অভ্যস্ত হয়ে উঠছিল। অনির্বাণ, আমি ডাকলাম। তুমি যা বলেছিলে গ্রামে, যে তুমি আমাকে ভালোবাসো, সেটা কি এখনো সত্যি? অনির্বাণ আমার দিকে তাকালো। অবশ্যই। তবে আমি চাপ দিতে চাই না। তুমি তোমার নতুন জীবন, নতুন পরিচয় নিয়ে ব্যস্ত। আমি বুঝতে পারি। আমি তার হাত ধরলাম। আমি জানি না আমি কে, অনিন্দিতা না মায়াবতী। কিন্তু আমি একটা জিনিস জানি, তুমি ছাড়া আমি থাকতে পারব না। তুমি আমার জন্য সবকিছু ত্যাগ করেছ। তোমার জন্যই আমি আমার পরিচয় জানতে পেরেছি। অনির্বাণ আমার কাছে সরে এলো। তুমি কি সত্যিই? তার গলা কেঁপে উঠল। হ্যাঁ, আমি কাছে গিয়ে তার হাত ধরলাম। আমিও তোমাকে ভালোবাসি, অনির্বাণ। সে আমাকে জড়িয়ে ধরল। আমি তার বুকে মাথা রাখলাম। আমি জানি না ভবিষ্যতে কি আছে আমাদের জন্য, কিন্তু একটা জিনিস জানি, আমরা সবসময় একসাথে থাকব। আমাদের কলকাতার জীবন এইভাবেই শুরু হল। আমি রায়চৌধুরী পরিবারের সাথে যোগাযোগ রাখতাম, বিশেষ করে শম্ভুনাথ জেঠুর সাথে। রঞ্জন জেল থেকে ছাড়া পেয়ে শহর ছেড়ে চলে গেল। শম্ভুনাথ হাভেলির দেখভাল করছিলেন, কিন্তু তার বয়স বাড়ছিল। একদিন তিনি আমাদের কলকাতার ফ্ল্যাটে এলেন। আমরা তখন বিয়ে করে ফেলেছি। অনির্বাণ ভালো চাকরি পেয়েছে একটা বড় কোম্পানিতে। আমি কলেজ শেষ করেছি। শম্ভুনাথ আমাদের একটা প্রস্তাব দিলেন। তোমরা হাভেলিতে ফিরে আসো। আমি আর বেশি দিন নেই। সেখানকার দেখাশোনা করবে কে? রায়চৌধুরী বংশের উত্তরাধিকারী তো তোমরাই। আমরা রাজি হয়ে গেলাম।
দীর্ঘ জীবনযাত্রার পর আমি ফিরে এলাম আমার আসল ঠিকানা। আজ আমি রায়চৌধুরী হাভেলিতে বসে এই কাহিনী লিখছি। আমার কোলে আমার 2 বছরের ছেলে শুভ। অনির্বাণ পাশে বসে আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। সেই অনির্বাণ যে আমার সবচেয়ে কাছের মানুষ, আমার স্বামী, আমার সাথী, আমার সবকিছু। শীতের সকাল, উঠোনে শিউলি ফুল ঝরে পড়েছে। আমি এখন আর দাওয়ায় বসে চুল আঁচড়াই না, আমার সুন্দর হাভেলির বারান্দায় বসে থাকি। দূরে এখনো গরুর গাড়ির শব্দ শোনা যায়, কিন্তু সেই গ্রাম্য পরিবেশ অনেক বদলে গেছে। আমি কে? অনিন্দিতা খাতুন নাকি মায়াবতী রায়চৌধুরী? আমি জানি না। আমি হয়তো দুটোই, অথবা কোনোটাই না। কিন্তু আমি জানি আমি অনির্বাণের স্ত্রী, শুভের মা, এবং না আমার ছিলেন। আমার চোখ ভিজে উঠছিল। অনির্বাণ একটা আলাদা কাগজ আমার হাতে ধরিয়ে দিল। এটা পড়ো। সেটা একটা পুরানো পত্রিকার কাটা অংশ। তাতে লেখা, সিরাজগঞ্জের কাছে নৌকাডুবিতে রাজপুরের বিখ্যাত জমিদার হরিনাথ রায়চৌধুরীর কনিষ্ঠ ভাই মহিনাথ রায়চৌধুরী এবং তার স্ত্রী অঞ্জলি দেবী মারা গেছেন। তাদের সদ্যজাত কন্যা নিখোঁজ। ধারণা করা হচ্ছে শিশুটিও মারা গেছে। আমার হাত কাঁপতে লাগল। এর মানে আমি একটা জমিদার পরিবারের মেয়ে? আমার আসল নাম কি? অনির্বাণ আরও একটা কাগজ আমার হাতে দিল। একটা জন্ম সার্টিফিকেট। তাতে লেখা, মায়াবতী রায়চৌধুরী, পিতা মহিনাথ রায়চৌধুরী, মাতা অঞ্জলি দেবী রায়চৌধুরী। মায়াবতী। আমি নামটা উচ্চারণ করলাম। একটা অদ্ভুত অনুভূতি হল, যেন এই নামটা আমার অন্তরের কোথাও লুকিয়েছিল। অনির্বাণ আমার হাত ধরল। অনিন্দিতা, শোনো, এখন তুমি যা জানতে পারলে, তারপরে আমি যা বলেছি তা আর অযৌক্তিক নয়। আমরা রক্তের সম্পর্কে ভাইবোন নই। আমি তোমাকে ভালোবাসি, শুধু ভাইয়ের মতো নয়, একজন পুরুষের মতো। কিন্তু আমি জানি এটা তোমার জন্য একটা বড় আঘাত। তুমি সময় নাও, ভেবে দেখো। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। পুরো শরীর কাঁপছিল। আমাকে একটু একা থাকতে দে, অনির্বাণ। সে মাথা নেড়ে বাইরে চলে গেল। আমি ঘরের মেঝেতে বসে পড়লাম। সবকিছু ঘুরপাক খাচ্ছিল। আমার সমস্ত পরিচয় ভেঙে চুরমার হয়ে গেছে। আমি কে? অনিন্দিতা খাতুন, এক সাধারণ গ্রামের মেয়ে, নাকি মায়াবতী রায়চৌধুরী, এক জমিদার পরিবারের উত্তরাধিকারিণী? কিন্তু এখন আমার সামনে আরেকটা প্রশ্ন, অনির্বাণের প্রতি আমার অনুভূতি কি? সে যদি আমার সত্যিকারের ভাই না হয়, তাহলে কি আমি তাকে অন্যভাবে দেখতে পারি? আমার মনের ভেতর আলোড়ন চলছিল। কিন্তু হঠাৎ করে আমার মনে হল, আমার কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল আমার আসল পরিচয়। আমার আসল পরিবারকে? আমার কি আত্মীয় স্বজন এখনও বেঁচে আছেন? আমি কি রায়চৌধুরী পরিবারের সম্পত্তির উত্তরাধিকারিণী? আমি দৃঢ় সিদ্ধান্ত নিলাম। আমাকে আমার আসল পরিচয় খুঁজে বের করতে হবে। আমি জানতে চাই আমি কে। পরদিন সকালে আমি অনির্বাণকে বললাম, আমি রাজপুর যাব। আমার আসল পরিবারকে খুঁজে বের করতে হবে। তুমি কি আমার সাথে যাবে? অনির্বাণ আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর বলল, অবশ্যই। আমি তোমার পাশে আছি, যেভাবেই তুমি আমাকে চাও। আমরা পরদিন ভোরে রাজপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির চাবি পাশের বাড়ির বিমলাদিকে দিয়ে গেলাম। অনির্বাণ এই যাত্রাপথের জন্য সব ব্যবস্থা করেছিল। আমরা প্রথমে বাস ধরলাম, তারপর ট্রেন। রাজপুর পৌঁছতে পুরো দিন লেগে গেল। রাজপুর ছিল আমাদের গ্রাম থেকে সম্পূর্ণ আলাদা। বড় বড় পাকা বাড়ি, চওড়া রাস্তা, অনেক দোকানপাট। আমরা প্রথমে একটা ছোট হোটেলে উঠলাম। অনির্বাণ বলল, আমাদের প্রথমে রায়চৌধুরী পরিবারের বাড়ি খুঁজে বের করতে হবে। রাজপুরের বাজারে গেলাম। লোকজনকে জিজ্ঞেস করতে লাগলাম রায়চৌধুরী পরিবারের বাড়ি কোথায়। প্রায় সবাই একই উত্তর দিল, রায়চৌধুরী হাভেলি শহরের উত্তর দিকে, পাহাড়ের ধারে। বড় লাল রঙের বাড়ি, দেখলেই চিনতে পারবেন। আমরা সেদিকে রওনা দিলাম। আমার বুক ধুকপুক করছিল। আমি কি সত্যি এই জমিদার পরিবারের মেয়ে? তারা কি আমাকে গ্রহণ করবে? নাকি আমাকে চিনতেই পারবে না? কিছুক্ষণ হাঁটার পর আমরা দূর থেকে দেখতে পেলাম একটা বিশাল লাল বাড়ি, দেওয়ালে নকশা করা, সামনে বড় লোহার গেট। গেটে সোনালি অক্ষরে লেখা, রায়চৌধুরী হাভেলি। আমরা গেটের সামনে দাঁড়ালাম। একজন দারোজান আমাদের দিকে এগিয়ে এলো। আপনারা কাকে চান? আমি গলা শুকিয়ে গেল। আমরা রায়চৌধুরী পরিবারের সাথে দেখা করতে চাই। কোনো ব্যাপারে? দারোজান জিজ্ঞেস করল। অনির্বাণ এবার কথা বলল।
আমরা একটা বিশেষ খবর নিয়ে এসেছি। মহিনাথ রায়চৌধুরী এবং অঞ্জলি দেবীর সম্পর্কে দারোজানের মুখ গম্ভীর হয়ে গেল। অনেক বছর হয়ে গেছে তাদের নাম শুনিনি। আপনারা কে? আমরা ভিতরে গিয়ে বলব। আপনি শুধু আমাদের রায়চৌধুরী পরিবারের বর্তমান কর্তার সাথে দেখা করান ও অনির্বাণ দৃঢ় গলায় বলল। দারোজান আমাদের দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকাল। তারপর বলল, আচ্ছা, আপনারা অপেক্ষা করুন। আমি দেখি ছোটবাবু আপনাদের সাথে দেখা করবেন কিনা গিয়ে। সে ভিতরে চলে গেল। আমরা গেটের সামনে দাঁড়িয়ে রইলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। অনির্বাণ আমার হাত চেপে ধরল। ভয় পেও না, আমি তোমার সাথে আছি গু। কিছুক্ষণ পর দারোজান ফিরে এলো। ভিতরে আসুন, ছোটবাবু আপনাদের সাথে দেখা করবেন। আমরা বাগান পেরিয়ে বাড়ির মূল দরজায় পৌঁছলাম। দারোজান আমাদের একটা ঠান্ডা ঘরে নিয়ে গেল। ঘরটা বিশাল, দামি আসবাবপত্র দিয়ে সাজানো। আমরা বসার জায়গা খুঁজছিলাম, এমন সময় একটা দরজা খুলে গেল। একজন বয়স্ক ভদ্রলোক ঢুকলেন। পরনে ধুতি পাঞ্জাবি, মাথায় পাকা চুল, চোখে সোনার ফ্রেমের চশমা। আমি শম্ভুনাথ রায়চৌধুরী। আপনারা কে এবং কেন এসেছেন? তিনি সরাসরি জিজ্ঞেস করলেন। অনির্বাণ উঠে দাঁড়াল। স্যার, আমি অনির্বাণ এবং এ হল অনিন্দিতা, অথবা আপনারা যাকে মায়াবতী রায়চৌধুরী নামে চিনতেন গু। শম্ভুনাথের মুখের রং পরিবর্তন হয়ে গেল। তিনি আমার দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। মায়াবতী? কি বলছেন আপনি? মায়াবতী তো ২০ বছর আগে নৌকাডুবিতে মারা গেছে। আপনারা কি পাগল হয়েছেন? অনির্বাণ শান্তভাবে বলল, আমার কাছে প্রমাণ আছে। আমাদের পালক বাবা, যিনি আপনার ভাইয়ের কন্যাকে উদ্ধার করেছিলেন, তার ডায়েরি এবং জন্ম সার্টিফিকেট সে পুরানো কাগজপত্রগুলো শম্ভুনাথের হাতে দিল। তিনি হাত কাঁপতে কাঁপতে সেগুলো নিলেন। চশমার ফাঁক দিয়ে উকি মারল জল। এ কি সত্যি? তিনি বিটবিট করলেন। তুমি সত্যিই আমার ভাইপো মায়া? আমি অস্পষ্ট গলায় বললাম, হ্যাঁ, আমার নাম মায়াবতী। আমার বাবা মা মহিনাথ এবং অঞ্জলি রায়চৌধুরী। আমি আপনার ভাইঝিকে। শম্ভুনাথ ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলেন। এত বছর পর আমরা তোমাকে হারিয়ে ফেলেছিলাম। মায়া, আমার মায়া। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। একজন অচেনা মানুষ আমাকে এভাবে আপন করে নিচ্ছেন। আমার চোখে জল এসে গেল। শম্ভুনাথ আমাকে ছেড়ে দিয়ে অনির্বাণের দিকে তাকালেন। ধন্যবাদ, যুবক। তুমি আমাদের হারানো সম্পদ ফিরিয়ে এনেছ। কিন্তু তোমরা এতদিন কোথায় ছিলে? কিভাবে বেঁচেছিলে? অনির্বাণ সব বলল, কিভাবে তার বাবা মা আমাকে উদ্ধার করেছিলেন, কিভাবে আমরা ভাইবোন হিসেবে বড় হয়েছি, কিভাবে সে আমার আসল পরিচয় আবিষ্কার করেছে। শম্ভুনাথ আমাদের দুজনকেই বসতে বললেন। তারপর ডাকলেন, সুজাতা, জলদি আও। এক বয়স্ক মহিলা ঘরে ঢুকলেন। শম্ভুনাথ উত্তেজিত গলায় বললেন, সুজাতা, মায়া ফিরে এসেছে। আমাদের মায়া। মহিলাটি আমার দিকে তাকালেন, তারপর অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সবাই ছুটে গেল তার দিকে। শম্ভুনাথ পানি এনে তার মুখে ছিটিয়ে দিলেন। কিছুক্ষণ পর মহিলাটি চোখ খুললেন। আমার দিকে তাকিয়ে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। মায়া, তুমি ফিরে এসেছ? আমি স্বপ্ন দেখছি না তো? মহিলাটি কাপা হাতে আমার গাল ছুলেন। তোমার মুখ দেখে আমি তোমার মাকে দেখতে পাচ্ছি গি। শম্ভুনাথ আমাদের জানালেন, ইনি তোমার জেঠিমা সুজাতা, তোমার বাবার বৌদি। সেই রাতে আমি রায়চৌধুরী হাবেলিতে থাকলাম। অনির্বাণকে অতিথি ঘরে থাকতে দেওয়া হল। আমাকে একটা সুন্দর ঘর দেওয়া হল, যার দেয়ালে ঝুলছিল আমার বাবা মায়ের ছবি। আমি ঘণ্টার পর ঘণ্টা ছবিগুলোর দিকে তাকিয়ে রইলাম। আমার মায়ের সাথে আমার চেহারার সাদৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম। পরদিন শম্ভুনাথ বর ঘরে সবাইকে ডেকে নিলেন। দেখলাম পরিবারের আরও অনেক সদস্য এসেছেন, শম্ভুনাথের ছেলেমেয়ে, আমার খুঁড়তুতো ভাই বোনেরা। সবাই আমাকে দেখে অবাক। শম্ভুনাথ ঘোষণা করলেন, আজ থেকে মায়াবতী আবার আমাদের মধ্যে ফিরে এসেছে। সে এই পরিবারের সম্মানিত সদস্য এবং মহিনাথের একমাত্র উত্তরাধিকারিণী। ওর সম্পত্তির অধিকার ওকেই ফিরিয়ে দেওয়া হবে। কিছু লোকের মুখে বিরক্তি দেখলাম। বিশেষ করে একজন মধ্যবয়সী লোক, যিনি শম্ভুনাথের ছেলে রঞ্জন। তিনি বিটবিট করে বললেন, এত বছর পর হঠাৎ কোথা থেকে আত্মীয় এসে গেল। আমাদের সম্পত্তি ভাগ করে নিতে চায়। শম্ভুনাথ তাকে ধমক দিলেন, রঞ্জন, চুপ করো।
মায়া আমার ভাইয়ের একমাত্র সন্তান। ওর অধিকার আছে এই সম্পত্তির উপর। ঘুরে ফিরে সেই সম্পত্তির কথাই আসছিল। আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম যে এই পরিবারে আমার প্রবেশে অনেকেই খুশি নয়। বিশেষ করে রঞ্জন, যিনি আমার চোখে চোখ রাখতেই পারছিলেন না। সেদিন বিকেলে অনির্বাণ আমার সাথে দেখা করল। আমরা হাভেলির পেছনের বাগানে হাঁটছিলাম। কেমন লাগছে তোমার আসল পরিবারকে পেয়ে, সে জিজ্ঞেস করল। আমি দীর্ঘশ্বাস ফেললাম। জানি না। এটা সবই খুব অদ্ভুত লাগছে। এরা আমার আসল পরিবার, কিন্তু আমি এদের চিনি না। আর এদের মধ্যেও সবাই আমাকে সমানভাবে গ্রহণ করছে না। রঞ্জনের কথা বলছ? হ্যাঁ। আমার মনে হয় সে আমাকে এখানে দেখে খুশি নয়। স্বাভাবিক। তোমার আসার আগে সে ভেবেছিল মহিনাথ কাকার সমস্ত সম্পত্তি ওদের হবে। এখন তুমি এসে গেছ, সবকিছু বদলে গেছে। আমি অবাক হয়ে বললাম, কিন্তু আমি তো কোনো সম্পত্তি চাই না। আমি শুধু জানতে চেয়েছিলাম আমি কে। অনির্বাণ আমার দিকে তাকাল। তোমার কি পরিকল্পনা, অনিন্দিতা না মায়াবতী? তুমি কি এখানে থাকবে নাকি আমাদের সাথে গ্রামে ফিরে যাবে? আমি জানি না। আমার মাথা গুলিয়ে যাচ্ছিল। একদিকে আমার নতুন পাওয়া পরিবার, অন্যদিকে অনির্বাণ, যার সাথে আমার সমস্ত স্মৃতি জড়িয়ে আছে। তুমি কি চাও আমি কোথায় থাকি? আমি সরাসরি জিজ্ঞেস করলাম। অনির্বাণ দূরে তাকিয়ে রইল। তোমার সুখেই আমার সুখ, অনিন্দিতা। আমি চাই তুমি সেখানে থাকো যেখানে তুমি খুশি থাকবে। ওই দিন রাতে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটল। আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ মাঝরাতে জেগে উঠলাম একটা হাতের স্পর্শে। আতকে উঠে দেখি রঞ্জন আমার বিছানার পাশে দাঁড়িয়ে। কি চাও তুমি? আমি চিৎকার করে উঠলাম। রঞ্জন আমার মুখ চেপে ধরল। শোনো, তুমি এখান থেকে চলে যাও। তোমার যা টাকা লাগে নিয়ে যাও, কিন্তু এই সম্পত্তির দাবি ছেড়ে দাও। নইলে ভালো হবে না। আমি তার হাত সরিয়ে ফেললাম। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। তাহলে কাল সকালেই চলে যাও। বলে দিও তুমি আর থাকতে চাও না। নইলে সেই মুহূর্তে দরজা খুলে গেল। অনির্বাণ ঘরে ঢুকল। কি হচ্ছে এখানে? রঞ্জন আমার বিছানা থেকে সরে দাঁড়াল। কিছু না। আমি শুধু আমার নতুন পাওয়া বোনকে শুভরাত্রি জানাতে এসেছিলাম। অনির্বাণ তার দিকে ধীর পায়ে এগিয়ে গেল। মাঝরাতে? দরজা না বাজিয়ে? রঞ্জন একটু ইতস্তত করল। তারপর বেরিয়ে গেল ঘর থেকে। অনির্বাণ আমার কাছে এলো। তুমি ঠিক আছো? ও কি তোমাকে কিছু বলেছে? আমি সব বললাম। অনির্বাণের মুখ গম্ভীর হয়ে গেল। এখানে থাকা নিরাপদ নয়, অনিন্দিতা। চলো আমরা কাল সকালে এখান থেকে চলে যাই। কিন্তু শম্ভুনাথ জেঠু? তিনি তো আমাকে আপন করে নিয়েছেন। তিনি অনেক বৃদ্ধ, অনিন্দিতা। তার হাতে আসল ক্ষমতা নেই। এখানে সবকিছু রঞ্জন দেখভাল করে। কি? আমি চিন্তিত হয়ে পড়লাম। আমি কি আবার আমার পরিচয় হারাব? এবার যখন সবে মাত্র জেনেছি আমি কে? পরদিন সকালে আমি শম্ভুনাথকে সব বললাম। তিনি ভীষণ রেগে গেলেন রঞ্জনের উপর। বললেন, তুমি কোথাও যাবে না, মায়া। এটা তোমার বাড়ি। আমি রঞ্জনকে ঠিক করে দেব। কিন্তু আমি তার চোখে দেখলাম তিনি নিজেই অসহায়। বাড়ির কর্তা হলেও আসল নিয়ন্ত্রণ রঞ্জনের হাতে। দুপুরে অনির্বাণ আমাকে একটা পরিকল্পনা বলল। আমি গত রাতে ভেবেছি, আমরা যদি তোমার বাবার সম্পত্তির আইনি দলিলপত্র নিয়ে কলকাতা চলে যাই, সেখানে একজন ভালো উকিলের সাহায্য নিয়ে আমরা আইনি পদ্ধতিতে তোমার অধিকার প্রতিষ্ঠা করতে পারি। আমি ভাবলাম, কিন্তু আইনি লড়াই তো অনেক লম্বা হবে, অনির্বাণ। হোক। তোমার যা অধিকার তা তোমাকে পেতেই হবে। আমি আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম। তুমি আমার জন্য এত করছো কেন, অনির্বাণ? তুমি তো জানো এই সম্পত্তি পেলে আমি আর সেই ছোট গ্রামে ফিরব না। আমাদের পথ আলাদা হয়ে যাবে। অনির্বাণ আমার হাত ধরল। যেটা তোমার প্রাপ্য সেটা তোমাকে পেতে সাহায্য করাই আমার কর্তব্য। আর সে কিছুক্ষণ থামল। আমি তোমাকে যা বলেছিলাম সেটা মনে আছে তো? আমি তোমাকে ভালোবাসি, অনিন্দিতা। যদি আমাদের পথ আলাদা হয়ে যায় আমি মেনে নেব। কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে আমি তোমার পাশে থাকব। তার চোখে যে নিষ্ঠা দেখলাম তাতে আমার চোখে জল এসে গেল। হঠাৎ করে আমার মনে হল, অনির্বাণই আমার একমাত্র সত্যিকারের আপনজন। সেই আমার পাশে আছে সবসময়।
আমি সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে, আমরা কলকাতা যাব। কিন্তু সেদিন রাতেই আবার একটা ঘটনা ঘটল। আমি আমার ঘরে বসেছিলাম, হঠাৎ বাইরে থেকে একটা চাপা চিৎকারের শব্দ শুনলাম। আমি ছুটে বাইরে গেলাম। দেখলাম হাভেলির পিছনের বাগানে অনির্বাণ মাটিতে পড়ে আছে, মাথা থেকে রক্ত বেরোচ্ছে। তার পাশে দাঁড়িয়ে রঞ্জন, হাতে একটা লোহার রড। অনির্বাণ! আমি চিৎকার করে ছুটে গেলাম তার কাছে। রঞ্জন আমার দিকে ঘুরে তাকাল। আর একবার বলছি, চলে যাও এখান থেকে, নয়তো পরের বার ও বেঁচে যাবে না। আমি ভয়ে শিহরে উঠলাম। কিন্তু তখনই মনে হল, আমি কেন ভয় পাব? এটা আমার বাড়ি, আমার পিতার সম্পত্তি। আমি কেন অন্যায়ের কাছে মাথা নত করব? আমি উঠে দাঁড়ালাম। না, আমি যাব না। তুমি যা করতে চাও করো, কিন্তু মনে রেখো, আমার কোনো ক্ষতি করলে আইন তোমাকে ছাড়বে না। রঞ্জন হাসল। আইন? দেখি কেমন আইন তোমাকে রক্ষা করে। সে আমার দিকে এগিয়ে আসছিল, এমন সময় পেছন থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল, একদম চুপ, রঞ্জন। আমরা দুজনেই পেছনে তাকালাম। শম্ভুনাথ জেঠু দাঁড়িয়েছিলেন, হাতে পুরানো একটা বন্দুক। একদম নড়বে না, রঞ্জন। আমি বুড়ো হয়েছি, কিন্তু এখনও ঠিকমতো গুলি ছুটতে পারি। রঞ্জন হাত নামিয়ে ফেলল। শম্ভুনাথ ধীরে ধীরে এগিয়ে এলেন। আমি সব দেখেছি। যতদিন ভাবছিলাম তুমি ভালো ছেলে, কিন্তু এখন দেখছি তুমি আমার নামে কলঙ্ক এনেছ। আমার ভাইয়ের একমাত্র সন্তানকে আঘাত করেছ। এর শাস্তি তুমি পাবে। তিনি চিৎকার করে ডাকলেন, ওরে, কেউ আছিস? দ্রুত আয়। কয়েকজন কাজের লোক ছুটে এল। শম্ভুনাথ আদেশ দিলেন, রঞ্জনকে ধরে রাখো। পুলিশকে ফোন করক। লোকেরা রঞ্জনকে ধরে ফেলল। রঞ্জন চিৎকার করে বলল, বাবা, তুমি আমার বিরুদ্ধে পুলিশ ডাকবে? তোমার নিজের ছেলের বিরুদ্ধে? শম্ভুনাথ কঠোর গলায় বললেন, তুমি আমার ছেলে নও, রঞ্জন। আমার ছেলে এমন কাজ করতে পারে না। আমি অনির্বাণের মাথায় হাত বুলাচ্ছিলাম। সে ধীরে ধীরে চোখ খুলল। অনিন্দিতা, তুমি ঠিক আছো তো? আমি কেঁদে ফেললাম। আমি ঠিক আছি। কিন্তু তোমার মাথায় আঘাত লেগেছে। ধারালো কিছু দিয়ে আঘাত করেছে। বড় বেশি রক্ত পড়ছে না, চিন্তা করো না। সে বসার চেষ্টা করল। শম্ভুনাথ এগিয়ে এলেন। বাবা, তোমাকে ডাক্তার দেখাতে হবে। বাড়ির ভেতরে চলো। পরের কয়েকদিন অনেক হইচই চলে গেল। পুলিশ এলো, রঞ্জনকে হাজতে নিয়ে গেল। শম্ভুনাথ আমাদের দুজনকেই বললেন হাভেলিতে থেকে যেতে। কিন্তু আমরা কলকাতা যাবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। আমাকে হাভেলি ছেড়ে যেতে দেখে শম্ভুনাথ কষ্ট পেলেন, কিন্তু বুঝতে পারলেন, আমি জানি তুমি এখানে নিরাপদ বোধ করছ না। কিন্তু মনে রেখো, এটাই তোমার আসল বাড়ি। যেদিন ইচ্ছে ফিরে আসতে পারোক। তিনি আমার হাতে সমস্ত দলিলপত্র এবং একটা বিশাল অঙ্কের চেক দিলেন। মহিনাথের সম্পত্তি থেকে তোমার প্রাপ্ত অংশ। এটা দিয়ে তুমি তোমার জীবন শুরু করতে পারো। কলকাতায় গিয়ে আমরা প্রথমে একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিলাম। অনির্বাণ একটা চাকরি খুঁজে নিল একটা অফিসে, আমি একটা কলেজে ভর্তি হলাম। আমরা নতুন করে জীবন শুরু করলাম। একদিন সন্ধ্যায় আমরা বারান্দায় বসেছিলাম। কলকাতার জ্বলজ্বলে আলো, গাড়ির শব্দ, দূরে ট্রামের ঘণ্টা, এই নতুন জীবন আমাদের অভ্যস্ত হয়ে উঠছিল। অনির্বাণ, আমি ডাকলাম। তুমি যা বলেছিলে গ্রামে, যে তুমি আমাকে ভালোবাসো, সেটা কি এখনো সত্যি? অনির্বাণ আমার দিকে তাকাল। অবশ্যই। তবে আমি চাপ দিতে চাই না। তুমি তোমার নতুন জীবন, নতুন পরিচয় নিয়ে ব্যস্ত। আমি বুঝতে পারি। আমি তার হাত ধরলাম। আমি জানি না আমি কে, অনিন্দিতা না মায়াবতী। কিন্তু আমি একটা জিনিস জানি, তুমি ছাড়া আমি থাকতে পারব না। তুমি আমার জন্য সবকিছু ত্যাগ করেছ। তোমার জন্যই আমি আমার পরিচয় জানতে পেরেছি। অনির্বাণ আমার কাছে সরে এল। তুমি কি সত্যিই? তার গলা কেঁপে উঠল। হ্যাঁ, আমি কাছে গিয়ে তার হাত ধরলাম। আমিও তোমাকে ভালোবাসি, অনির্বাণ। সে আমাকে জড়িয়ে ধরল। আমি তার বুকে মাথা রাখলাম। আমি জানি না ভবিষ্যতে কি আছে আমাদের জন্য, কিন্তু একটা জিনিস জানি, আমরা সবসময় একসাথে থাকব। আমাদের কলকাতার জীবন এইভাবেই শুরু হল। আমি রায়চৌধুরী পরিবারের সাথে যোগাযোগ রাখতাম, বিশেষ করে শম্ভুনাথ জেঠুর সাথে। রঞ্জন জেল থেকে ছাড়া পেয়ে শহর ছেড়ে চলে গেল। শম্ভুনাথ হাভেলির দেখভাল করছিলেন, কিন্তু তার বয়স বাড়ছিল।
একদিন তিনি আমাদের কলকাতার ফ্ল্যাটে এলেন। আমরা তখন বিয়ে করে ফেলেছি। অনির্বাণ ভালো চাকরি পেয়েছে একটা বড় কোম্পানিতে। আমি কলেজ শেষ করেছি। শম্ভুনাথ আমাদের একটা প্রস্তাব দিলেন। তোমরা হাভেলিতে ফিরে আসো। আমি আর বেশি দিন নেই। সেখানকার দেখাশোনা করবে কে? রায়চৌধুরী বংশের উত্তরাধিকারী তো তোমরাই। আমরা রাজি হয়ে গেলাম। দীর্ঘ জীবনযাত্রার পর আমি ফিরে এলাম আমার আসল ঠিকানা। আজ আমি রায়চৌধুরী হাভেলিতে বসে এই কাহিনী লিখছি। আমার কোলে আমার 2 বছরের ছেলে শুভ। অনির্বাণ পাশে বসে আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। সেই অনির্বাণ যে আমার সবচেয়ে কাছের মানুষ, আমার স্বামী, আমার সাথী, আমার সবকিছু। শীতের সকাল, উঠোনে শিউলি ফুল ঝরে পড়েছে। আমি এখন আর দাওয়ায় বসে চুল আঁচড়াই না, আমার সুন্দর হাভেলির বারান্দায় বসে থাকি। দূরে এখনো গরুর গাড়ির শব্দ শোনা যায়, কিন্তু সেই গ্রাম্য পরিবেশ অনেক বদলে গেছে। আমি কে? অনিন্দিতা খাতুন নাকি মায়াবতী রায়চৌধুরী? আমি জানি না। আমি হয়তো দুটোই, অথবা কোনোটাই না। কিন্তু আমি জানি আমি অনির্বাণের স্ত্রী, শুভের মা, এবং না আপা ছিলেন। আমার চোখ ভিজে উঠছিল। অনির্বাণ একটা আলাদা কাগজ আমার হাতে ধরিয়ে দিল। এটা পড়ো। সেটা একটা পুরানো পত্রিকার কাটা অংশ। তাতে লেখা, সিরাজগঞ্জের কাছে নৌকাডুবিতে রাজপুরের বিখ্যাত জমিদার হরিনাথ রায়চৌধুরীর কনিষ্ঠ ভাই মহিনাথ রায়চৌধুরী এবং তার স্ত্রী অঞ্জলি দেবী মারা গেছেন। তাদের সদ্যজাত কন্যা নিখোঁজ। ধারণা করা হচ্ছে শিশুটিও মারা গেছে। আমার হাত কাঁপতে লাগল। এর মানে আমি একটা জমিদার পরিবারের মেয়ে? আমার আসল নাম কি? অনির্বাণ আরও একটা কাগজ আমার হাতে দিল। একটা জন্ম সার্টিফিকেট। তাতে লেখা, মায়াবতী রায়চৌধুরী, পিতা মহিনাথ রায়চৌধুরী, মাতা অঞ্জলি দেবী রায়চৌধুরী। মায়াবতী। আমি নামটা উচ্চারণ করলাম। একটা অদ্ভুত অনুভূতি হল, যেন এই নামটা আমার অন্তরের কোথাও লুকিয়েছিল। অনির্বাণ আমার হাত ধরল। অনিন্দিতা, শোনো, এখন তুমি যা জানতে পারলে, তারপরে আমি যা বলেছি তা আর অযৌক্তিক নয়। আমরা রক্তের সম্পর্কে ভাইবোন নই। আমি তোমাকে ভালোবাসি, শুধু ভাইয়ের মতো নয়, একজন পুরুষের মতো। কিন্তু আমি জানি এটা তোমার জন্য একটা বড় আঘাত। তুমি সময় নাও, ভেবে দেখো। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। পুরো শরীর কাঁপছিল। আমাকে একটু একা থাকতে দে, অনির্বাণ। সে মাথা নেড়ে বাইরে চলে গেল। আমি ঘরের মেঝেতে বসে পড়লাম। সবকিছু ঘুরপাক খাচ্ছিল। আমার সমস্ত পরিচয় ভেঙে চুরমার হয়ে গেছে। আমি কে? অনিন্দিতা খাতুন, এক সাধারণ গ্রামের মেয়ে, নাকি মায়াবতী রায়চৌধুরী, এক জমিদার পরিবারের উত্তরাধিকারিণী? কিন্তু এখন আমার সামনে আরেকটা প্রশ্ন, অনির্বাণের প্রতি আমার অনুভূতি কি? সে যদি আমার সত্যিকারের ভাই না হয়, তাহলে কি আমি তাকে অন্যভাবে দেখতে পারি? আমার মনের ভেতর আলোড়ন চলছিল। কিন্তু হঠাৎ করে আমার মনে হল, আমার কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল আমার আসল পরিচয়। আমার আসল পরিবারকে? আমার কি আত্মীয় স্বজন এখনও বেঁচে আছেন? আমি কি রায়চৌধুরী পরিবারের সম্পত্তির উত্তরাধিকারিণী? আমি দৃঢ় সিদ্ধান্ত নিলাম। আমাকে আমার আসল পরিচয় খুঁজে বের করতে হবে। আমি জানতে চাই আমি কে। পরদিন সকালে আমি অনির্বাণকে বললাম, আমি রাজপুর যাব। আমার আসল পরিবারকে খুঁজে বের করতে হবে। তুমি কি আমার সাথে যাবে? অনির্বাণ আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর বলল, অবশ্যই। আমি তোমার পাশে আছি, যেভাবেই তুমি আমাকে চাও। আমরা পরদিন ভোরে রাজপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির চাবি পাশের বাড়ির বিমলাদিকে দিয়ে গেলাম। অনির্বাণ এই যাত্রাপথের জন্য সব ব্যবস্থা করেছিল। আমরা প্রথমে বাস ধরলাম, তারপর ট্রেন। রাজপুর পৌঁছতে পুরো দিন লেগে গেল। রাজপুর ছিল আমাদের গ্রাম থেকে সম্পূর্ণ আলাদা। বড় বড় পাকা বাড়ি, চওড়া রাস্তা, অনেক দোকানপাট। আমরা প্রথমে একটা ছোট হোটেলে উঠলাম। অনির্বাণ বলল, আমাদের প্রথমে রায়চৌধুরী পরিবারের বাড়ি খুঁজে বের করতে হবে। রাজপুরের বাজারে গেলাম। লোকজনকে জিজ্ঞেস করতে লাগলাম রায়চৌধুরী পরিবারের বাড়ি কোথায়। প্রায় সবাই একই উত্তর দিল, রায়চৌধুরী হাভেলি শহরের উত্তর দিকে, পাহাড়ের ধারে। বড় লাল রঙের বাড়ি, দেখলেই চিনতে পারবেন। আমরা সেদিকে রওনা দিলাম। আমার বুক ধুকপুক করছিল। আমি কি সত্যি এই জমিদার পরিবারের মেয়ে? তারা কি আমাকে গ্রহণ করবে? নাকি আমাকে চিনতেই পারবে না? কিছুক্ষণ হাঁটার পর আমরা দূর থেকে দেখতে পেলাম,
একটা বিশাল লাল বাড়ি, দেওয়ালে নকশা করা, সামনে বড় লোহার গেট। গেটে সোনালি অক্ষরে লেখা রায়চৌধুরী হাভেলি উ। আমরা গেটের সামনে দাঁড়ালাম। একজন দারোজান আমাদের দিকে এগিয়ে এলো। আপনারা কাকে চান? আমি গলা শুকিয়ে গেল। আমরা রায়চৌধুরী পরিবারের সাথে দেখা করতে চাই উ। কোনো ব্যাপারে? দারোজান জিজ্ঞেস করল। অনির্বাণ এবার কথা বলল। আমরা একটা বিশেষ খবর নিয়ে এসেছি। মহিনাথ রায়চৌধুরী এবং অঞ্জলি দেবীর সম্পর্কে গু। দারোজানের মুখ গম্ভীর হয়ে গেল। অনেক বছর হয়ে গেছে তাদের নাম শুনিনি। আপনারা কে? আমরা ভিতরে গিয়ে বলব। আপনি শুধু আমাদের রায়চৌধুরী পরিবারের বর্তমান কর্তার সাথে দেখা করান ও অনির্বাণ দৃঢ় গলায় বলল। দারোজান আমাদের দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকাল। তারপর বলল, আচ্ছা, আপনারা অপেক্ষা করুন। আমি দেখি ছোটবাবু আপনাদের সাথে দেখা করবেন কিনা গি। সে ভিতরে চলে গেল। আমরা গেটের সামনে দাঁড়িয়ে রইলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। অনির্বাণ আমার হাত চেপে ধরল। ভয় পেও না, আমি তোমার সাথে আছি গু। কিছুক্ষণ পর দারোজান ফিরে এলো। ভিতরে আসুন, ছোটবাবু আপনাদের সাথে দেখা করবেন উ। আমরা বাগান পেরিয়ে বাড়ির মূল দরজায় পৌঁছলাম। দারোজান আমাদের একটা ঠান্ডা ঘরে নিয়ে গেল। ঘরটা বিশাল, দামি আসবাবপত্র দিয়ে সাজানো। আমরা বসার জায়গা খুঁজছিলাম, এমন সময় একটা দরজা খুলে গেল। একজন বয়স্ক ভদ্রলোক ঢুকলেন। পরনে ধুতি পাঞ্জাবি, মাথায় পাকা চুল, চোখে সোনার ফ্রেমের চশমা। আমি শম্ভুনাথ রায়চৌধুরী। আপনারা কে এবং কেন এসেছেন? তিনি সরাসরি জিজ্ঞেস করলেন। অনির্বাণ উঠে দাঁড়াল। স্যার, আমি অনির্বাণ এবং এ হল অনিন্দিতা। অথবা আপনারা যাকে মায়াবতী রায়চৌধুরী নামে চিনতেন গু। শম্ভুনাথের মুখের রং পরিবর্তন হয়ে গেল। তিনি আমার দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। মায়াবতী? কি বলছেন আপনি? মায়াবতী তো ২০ বছর আগে নৌকাডুবিতে মারা গেছে। আপনারা কি পাগল হয়েছেন? অনির্বাণ শান্তভাবে বলল, আমার কাছে প্রমাণ আছে। আমাদের পালক বাবা, যিনি আপনার ভাইয়ের কন্যাকে উদ্ধার করেছিলেন, তার ডায়েরি এবং জন্ম সার্টিফিকেট ই। সে পুরানো কাগজপত্রগুলো শম্ভুনাথের হাতে দিল। তিনি হাত কাঁপতে কাঁপতে সেগুলো নিলেন। চশমার ফাঁক দিয়ে উকি মারল জল। এ কি সত্যি? তিনি বিটবিট করলেন। তুমি সত্যিই আমার ভাইপো মায়া? আমি অস্পষ্ট গলায় বললাম, হ্যাঁ, আমার নাম মায়াবতী। আমার বাবা মা মহিনাথ এবং অঞ্জলি রায়চৌধুরী। আমি আপনার ভাইঝি গে। শম্ভুনাথ ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলেন। এত বছর পর আমরা তোমাকে হারিয়ে ফেলেছিলাম। মায়া, আমার মায়া। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। একজন অচেনা মানুষ আমাকে এভাবে আপন করে নিচ্ছেন? আমার চোখে জল এসে গেল। শম্ভুনাথ আমাকে ছেড়ে দিয়ে অনির্বাণের দিকে তাকালেন। ধন্যবাদ, যুবক। তুমি আমাদের হারানো সম্পদ ফিরিয়ে এনেছ। কিন্তু তোমরা এতদিন কোথায় ছিলে? কিভাবে বেঁচেছিলে? অনির্বাণ সব বলল, কিভাবে তার বাবা মা আমাকে উদ্ধার করেছিলেন, কিভাবে আমরা ভাইবোন হিসেবে বড় হয়েছি, কিভাবে সে আমার আসল পরিচয় আবিষ্কার করেছে। শম্ভুনাথ আমাদের দুজনকেই বসতে বললেন। তারপর ডাকলেন, সুজাতা, জলদি আও। এক বয়স্ক মহিলা ঘরে ঢুকলেন। শম্ভুনাথ উত্তেজিত গলায় বললেন, সুজাতা, মায়া ফিরে এসেছে। আমাদের মায়া। মহিলাটি আমার দিকে তাকালেন, তারপর অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সবাই ছুটে গেল তার দিকে। শম্ভুনাথ পানি এনে তার মুখে ছিটিয়ে দিলেন। কিছুক্ষণ পর মহিলাটি চোখ খুললেন। আমার দিকে তাকিয়ে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। মায়া, তুমি ফিরে এসেছ? আমি স্বপ্ন দেখছি না তো? মহিলাটি কাপা হাতে আমার গাল ছুলেন। তোমার মুখ দেখে আমি তোমার মাকে দেখতে পাচ্ছি গি। শম্ভুনাথ আমাদের জানালেন, ইনি তোমার জেঠিমা সুজাতা, তোমার বাবার বৌদি গ। সেই রাতে আমি রায়চৌধুরী হাভেলিতে থাকলাম। অনির্বাণকে অতিথি ঘরে থাকতে দেওয়া হল। আমাকে একটা সুন্দর ঘর দেওয়া হল, যার দেয়ালে ঝুলছিল আমার বাবা মায়ের ছবি। আমি ঘণ্টার পর ঘণ্টা ছবিগুলোর দিকে তাকিয়ে রইলাম। আমার মায়ের সাথে আমার চেহারার সাদৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম। পরদিন শম্ভুনাথ বর ঘরে সবাইকে ডেকে নিলেন। দেখলাম পরিবারের আরও অনেক সদস্য এসেছেন, শম্ভুনাথের ছেলেমেয়ে, আমার খুঁড়তুতো ভাই বোনেরা। সবাই আমাকে দেখে অবাক। শম্ভুনাথ ঘোষণা করলেন, আজ থেকে মায়াবতী আবার আমাদের মধ্যে ফিরে এসেছে।
সে এই পরিবারের সম্মানিত সদস্য এবং মহিনাথের একমাত্র উত্তরাধিকারিণী। ওর সম্পত্তির অধিকার ওকেই ফিরিয়ে দেওয়া হবে। কিছু লোকের মুখে বিরক্তি দেখলাম, বিশেষ করে একজন মধ্যবয়সী লোক যিনি শম্ভুনাথের ছেলে রঞ্জন। তিনি বিটবিট করে বললেন, এত বছর পর হঠাৎ কোথা থেকে আত্মীয় এসে গেল, আমাদের সম্পত্তি ভাগ করে নিতে চায়। শম্ভুনাথ তাকে ধমক দিলেন, রঞ্জন, চুপ করো। মায়া আমার ভাইয়ের একমাত্র সন্তান, ওর অধিকার আছে এই সম্পত্তির উপর। ঘুরে ফিরে সেই সম্পত্তির কথাই আসছিল। আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম যে এই পরিবারে আমার প্রবেশে অনেকেই খুশি নয়, বিশেষ করে রঞ্জন, যিনি আমার চোখে চোখ রাখতেই পারছিলেন না। সেদিন বিকেলে অনির্বাণ আমার সাথে দেখা করল। আমরা হাভেলির পেছনের বাগানে হাঁটছিলাম। কেমন লাগছে তোমার আসল পরিবারকে পেয়ে, সে জিজ্ঞেস করল। আমি দীর্ঘশ্বাস ফেললাম। জানি না, এটা সবই খুব অদ্ভুত লাগছে। এরা আমার আসল পরিবার, কিন্তু আমি এদের চিনি না। আর এদের মধ্যেও সবাই আমাকে সমানভাবে গ্রহণ করছে না। রঞ্জনের কথা বলছ? হ্যাঁ, আমার মনে হয় সে আমাকে এখানে দেখে খুশি নয়। স্বাভাবিক। তোমার আসার আগে সে ভেবেছিল মহিনাথ কাকার সমস্ত সম্পত্তি ওদের হবে। এখন তুমি এসে গেছ, সবকিছু বদলে গেছে। আমি অবাক হয়ে বললাম, কিন্তু আমি তো কোনো সম্পত্তি চাই না। আমি শুধু জানতে চেয়েছিলাম আমি কে। অনির্বাণ আমার দিকে তাকালো। তোমার কি পরিকল্পনা, অনিন্দিতা না মায়াবতী? তুমি কি এখানে থাকবে নাকি আমাদের সাথে গ্রামে ফিরে যাবে? আমি জানি না। আমার মাথা গুলিয়ে যাচ্ছিল। একদিকে আমার নতুন পাওয়া পরিবার, অন্যদিকে অনির্বাণ, যার সাথে আমার সমস্ত স্মৃতি জড়িয়ে আছে। তুমি কি চাও আমি কোথায় থাকি? আমি সরাসরি জিজ্ঞেস করলাম। অনির্বাণ দূরে তাকিয়ে রইল। তোমার সুখেই আমার সুখ, অনিন্দিতা। আমি চাই তুমি সেখানে থাকো যেখানে তুমি খুশি থাকবে। ওই দিন রাতে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটল। আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ মাঝরাতে জেগে উঠলাম একটা হাতের স্পর্শে। আতকে উঠে দেখি রঞ্জন আমার বিছানার পাশে দাঁড়িয়ে। কি চাও তুমি? আমি চিৎকার করে উঠলাম। রঞ্জন আমার মুখ চেপে ধরল। শোনো, তুমি এখান থেকে চলে যাও। তোমার যা টাকা লাগে নিয়ে যাও, কিন্তু এই সম্পত্তির দাবি ছেড়ে দাও, নইলে ভালো হবে না। আমি তার হাত সরিয়ে ফেললাম। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। তাহলে কাল সকালেই চলে যাও। বলে দিও তুমি আর থাকতে চাও না, নইলে। সেই মুহূর্তে দরজা খুলে গেল। অনির্বাণ ঘরে ঢুকল। কি হচ্ছে এখানে? রঞ্জন আমার বিছানা থেকে সরে দাঁড়াল। কিছু না, আমি শুধু আমার নতুন পাওয়া বোনকে শুভরাত্রি জানাতে এসেছিলাম। অনির্বাণ তার দিকে ধীর পায়ে এগিয়ে গেল। মাঝরাতে? দরজা না বাজিয়ে? রঞ্জন একটু ইতস্তত করল, তারপর বেরিয়ে গেল ঘর থেকে। অনির্বাণ আমার কাছে এলো। তুমি ঠিক আছো? ও কি তোমাকে কিছু বলেছে? আমি সব বললাম। অনির্বাণের মুখ গম্ভীর হয়ে গেল। এখানে থাকা নিরাপদ নয়, অনিন্দিতা। চলো আমরা কাল সকালে এখান থেকে চলে যাই। কিন্তু শম্ভুনাথ জেঠু? তিনি তো আমাকে আপন করে নিয়েছেন। তিনি অনেক বৃদ্ধ, অনিন্দিতা। তার হাতে আসল ক্ষমতা নেই। এখানে সবকিছু রঞ্জন দেখভাল করে। কি? আমি চিন্তিত হয়ে পড়লাম। আমি কি আবার আমার পরিচয় হারাব? এবার যখন সবে মাত্র জেনেছি আমি কে। পরদিন সকালে আমি শম্ভুনাথকে সব বললাম। তিনি ভীষণ রেগে গেলেন রঞ্জনের উপর। বললেন, তুমি কোথাও যাবে না মায়া, এটা তোমার বাড়ি। আমি রঞ্জনকে ঠিক করে দেব। কিন্তু আমি তার চোখে দেখলাম তিনি নিজেই অসহায়। বাড়ির কর্তা হলেও আসল নিয়ন্ত্রণ রঞ্জনের হাতে। দুপুরে অনির্বাণ আমাকে একটা পরিকল্পনা বলল। আমি গত রাতে ভেবেছি, আমরা যদি তোমার বাবার সম্পত্তির আইনি দলিলপত্র নিয়ে কলকাতা চলে যাই, সেখানে একজন ভালো উকিলের সাহায্য নিয়ে আমরা আইনি পদ্ধতিতে তোমার অধিকার প্রতিষ্ঠা করতে পারি। আমি ভাবলাম, কিন্তু আইনি লড়াই তো অনেক লম্বা হবে অনির্বাণ। হোক, তোমার যা অধিকার তা তোমাকে পেতেই হবে। আমি আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম। তুমি আমার জন্য এত করছো কেন অনির্বাণ? তুমি তো জানো এই সম্পত্তি পেলে আমি আর সেই ছোট গ্রামে ফিরব না। আমাদের পথ আলাদা হয়ে যাবে। অনির্বাণ আমার হাত ধরল। যেটা তোমার প্রাপ্য সেটা তোমাকে পেতে সাহায্য করাই আমার কর্তব্য। আর
সে কিছুক্ষণ থামল। আমি তোমাকে যা বলেছিলাম সেটা মনে আছে তো? আমি তোমাকে ভালোবাসি, অনিন্দিতা। যদি আমাদের পথ আলাদা হয়ে যায় আমি মেনে নেব। কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে আমি তোমার পাশে থাকব। তার চোখে যে নিষ্ঠা দেখলাম তাতে আমার চোখে জল এসে গেল। হঠাৎ করে আমার মনে হল, অনির্বাণই আমার একমাত্র সত্যিকারের আপনজন। সেই আমার পাশে আছে সবসময়। আমি সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে, আমরা কলকাতা যাব। কিন্তু সেদিন রাতেই আবার একটা ঘটনা ঘটল। আমি আমার ঘরে বসেছিলাম, হঠাৎ বাইরে থেকে একটা চাপা চিৎকারের শব্দ শুনলাম। আমি ছুটে বাইরে গেলাম। দেখলাম হাভেলির পিছনের বাগানে অনির্বাণ মাটিতে পড়ে আছে, মাথা থেকে রক্ত বেরোচ্ছে। তার পাশে দাঁড়িয়ে রঞ্জন, হাতে একটা লোহার রড। অনির্বাণ! আমি চিৎকার করে ছুটে গেলাম তার কাছে। রঞ্জন আমার দিকে ঘুরে তাকাল। আর একবার বলছি, চলে যাও এখান থেকে, নয়তো পরের বার ও বেঁচে যাবে না। আমি ভয়ে শিহরে উঠলাম। কিন্তু তখনই মনে হল, আমি কেন ভয় পাব? এটা আমার বাড়ি, আমার পিতার সম্পত্তি। আমি কেন অন্যায়ের কাছে মাথা নত করব? আমি উঠে দাঁড়ালাম। না, আমি যাব না। তুমি যা করতে চাও করো। কিন্তু মনে রেখো, আমার কোনো ক্ষতি করলে আইন তোমাকে ছাড়বে না। রঞ্জন হাসল। আইন? দেখি কেমন আইন তোমাকে রক্ষা করে। সে আমার দিকে এগিয়ে আসছিল, এমন সময় পেছন থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল, একদম চুপ, রঞ্জন। আমরা দুজনেই পেছনে তাকালাম। শম্ভুনাথ জেঠু দাঁড়িয়েছিলেন, হাতে পুরানো একটা বন্দুক। একদম নড়বে না, রঞ্জন। আমি বুড়ো হয়েছি, কিন্তু এখনও ঠিকমতো গুলি ছুটতে পারি। রঞ্জন হাত নামিয়ে ফেলল। শম্ভুনাথ ধীরে ধীরে এগিয়ে এলেন। আমি সব দেখেছি। যতদিন ভাবছিলাম তুমি ভালো ছেলে, কিন্তু এখন দেখছি তুমি আমার নামে কলঙ্ক এনেছ। আমার ভাইয়ের একমাত্র সন্তানকে আঘাত করেছ। এর শাস্তি তুমি পাবে। তিনি চিৎকার করে ডাকলেন, ওরে, কেউ আছিস? দ্রুত আয়। কয়েকজন কাজের লোক ছুটে এল। শম্ভুনাথ আদেশ দিলেন, রঞ্জনকে ধরে রাখো। পুলিশকে ফোন করক। লোকেরা রঞ্জনকে ধরে ফেলল। রঞ্জন চিৎকার করে বলল, বাবা, তুমি আমার বিরুদ্ধে পুলিশ ডাকবে? তোমার নিজের ছেলের বিরুদ্ধে? শম্ভুনাথ কঠোর গলায় বললেন, তুমি আমার ছেলে নও, রঞ্জন। আমার ছেলে এমন কাজ করতে পারে না। আমি অনির্বাণের মাথায় হাত বুলাচ্ছিলাম। সে ধীরে ধীরে চোখ খুলল। অনিন্দিতা, তুমি ঠিক আছো তো? আমি কেঁদে ফেললাম। আমি ঠিক আছি। কিন্তু তোমার মাথায় আঘাত লেগেছে। ধারালো কিছু দিয়ে আঘাত করেছে। বড় বেশি রক্ত পড়ছে না, চিন্তা করো না। সে বসার চেষ্টা করল। শম্ভুনাথ এগিয়ে এলেন। বাবা, তোমাকে ডাক্তার দেখাতে হবে। বাড়ির ভেতরে চলো। পরের কয়েকদিন অনেক হইচই চলে গেল। পুলিশ এলো, রঞ্জনকে হাজতে নিয়ে গেল। শম্ভুনাথ আমাদের দুজনকেই বললেন হাভেলিতে থেকে যেতে। কিন্তু আমরা কলকাতা যাবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। আমাকে হাভেলি ছেড়ে যেতে দেখে শম্ভুনাথ কষ্ট পেলেন, কিন্তু বুঝতে পারলেন, আমি জানি তুমি এখানে নিরাপদ বোধ করছ না। কিন্তু মনে রেখো, এটাই তোমার আসল বাড়ি। যেদিন ইচ্ছে ফিরে আসতে পারোক। তিনি আমার হাতে সমস্ত দলিলপত্র এবং একটা বিশাল অঙ্কের চেক দিলেন। মহিনাথের সম্পত্তি থেকে তোমার প্রাপ্ত অংশ। এটা দিয়ে তুমি তোমার জীবন শুরু করতে পারো। কলকাতায় গিয়ে আমরা প্রথমে একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিলাম। অনির্বাণ একটা চাকরি খুঁজে নিল একটা অফিসে, আমি একটা কলেজে ভর্তি হলাম। আমরা নতুন করে জীবন শুরু করলাম। একদিন সন্ধ্যায় আমরা বারান্দায় বসেছিলাম। কলকাতার জ্বলজ্বলে আলো, গাড়ির শব্দ, দূরে ট্রামের ঘণ্টা, এই নতুন জীবন আমাদের অভ্যস্ত হয়ে উঠছিল। অনির্বাণ, আমি ডাকলাম। তুমি যা বলেছিলে গ্রামে, যে তুমি আমাকে ভালোবাসো, সেটা কি এখনো সত্যি? অনির্বাণ আমার দিকে তাকাল। অবশ্যই। তবে আমি চাপ দিতে চাই না। তুমি তোমার নতুন জীবন, নতুন পরিচয় নিয়ে ব্যস্ত। আমি বুঝতে পারি। আমি তার হাত ধরলাম। আমি জানি না আমি কে, অনিন্দিতা না মায়াবতী। কিন্তু আমি একটা জিনিস জানি, তুমি ছাড়া আমি থাকতে পারব না। তুমি আমার জন্য সবকিছু ত্যাগ করেছ। তোমার জন্যই আমি আমার পরিচয় জানতে পেরেছি। অনির্বাণ আমার কাছে সরে এলো। তুমি কি সত্যিই? তার গলা কেঁপে উঠল। হ্যাঁ, আমি কাছে গিয়ে তার হাত ধরলাম। আমিও তোমাকে ভালোবাসি, অনির্বাণ। সে আমাকে জড়িয়ে ধরল।
আমি তার বুকে মাথা রাখলাম। আমি জানি না ভবিষ্যতে কি আছে আমাদের জন্য, কিন্তু একটা জিনিস জানি, আমরা সবসময় একসাথে থাকব। আমাদের কলকাতার জীবন এইভাবেই শুরু হল। আমি রায়চৌধুরী পরিবারের সাথে যোগাযোগ রাখতাম, বিশেষ করে শম্ভুনাথ জেঠুর সাথে। রঞ্জন জেল থেকে ছাড়া পেয়ে শহর ছেড়ে চলে গেল। শম্ভুনাথ হাভেলির দেখভাল করছিলেন, কিন্তু তার বয়স বাড়ছিল। একদিন তিনি আমাদের কলকাতার ফ্ল্যাটে এলেন। আমরা তখন বিয়ে করে ফেলেছি। অনির্বাণ ভালো চাকরি পেয়েছে একটা বড় কোম্পানিতে। আমি কলেজ শেষ করেছি। শম্ভুনাথ আমাদের একটা প্রস্তাব দিলেন, তোমরা হাভেলিতে ফিরে আসো। আমি আর বেশি দিন নেই। সেখানকার দেখাশোনা করবে কে? রায়চৌধুরী বংশের উত্তরাধিকারী তো তোমরাই। আমরা রাজি হয়ে গেলাম। দীর্ঘ জীবনযাত্রার পর আমি ফিরে এলাম আমার আসল ঠিকানা। আজ আমি রায়চৌধুরী হাভেলিতে বসে এই কাহিনী লিখছি। আমার কোলে আমার 2 বছরের ছেলে শুভ। অনির্বাণ পাশে বসে আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। সেই অনির্বাণ যে আমার সবচেয়ে কাছের মানুষ, আমার স্বামী, আমার সাথী, আমার সবকিছু। শীতের সকাল, উঠোনে শিউলি ফুল ঝরে পড়েছে। আমি এখন আর দাওয়ায় বসে চুল আঁচড়াই না, আমার সুন্দর হাভেলির বারান্দায় বসে থাকি। দূরে এখনো গরুর গাড়ির শব্দ শোনা যায়, কিন্তু সেই গ্রাম্য পরিবেশ অনেক বদলে গেছে। আমি কে? অনিন্দিতা খাতুন নাকি মায়াবতী রায়চৌধুরী? আমি জানি না। আমি হয়তো দুটোই, অথবা কোনোটাই না। কিন্তু আমি জানি আমি অনির্বাণের স্ত্রী, শুভের মা, এবং না আমার ছিলেন। আমার চোখ ভিজে উঠছিল। অনির্বাণ একটা আলাদা কাগজ আমার হাতে ধরিয়ে দিল। এটা পড়ো। সেটা একটা পুরানো পত্রিকার কাটা অংশ। তাতে লেখা, সিরাজগঞ্জের কাছে নৌকাডুবিতে রাজপুরের বিখ্যাত জমিদার হরিনাথ রায়চৌধুরীর কনিষ্ঠ ভাই মহিনাথ রায়চৌধুরী এবং তার স্ত্রী অঞ্জলি দেবী মারা গেছেন। তাদের সদ্যজাত কন্যা নিখোঁজ। ধারণা করা হচ্ছে শিশুটিও মারা গেছে। আমার হাত কাঁপতে লাগল। এর মানে আমি একটা জমিদার পরিবারের মেয়ে? আমার আসল নাম কি? অনির্বাণ আরও একটা কাগজ আমার হাতে দিল। একটা জন্ম সার্টিফিকেট। তাতে লেখা, মায়াবতী রায়চৌধুরী, পিতা মহিনাথ রায়চৌধুরী, মাতা অঞ্জলি দেবী রায়চৌধুরী। মায়াবতী। আমি নামটা উচ্চারণ করলাম। একটা অদ্ভুত অনুভূতি হল, যেন এই নামটা আমার অন্তরের কোথাও লুকিয়েছিল। অনির্বাণ আমার হাত ধরল। অনিন্দিতা, শোনো, এখন তুমি যা জানতে পারলে, তারপরে আমি যা বলেছি তা আর অযৌক্তিক নয়। আমরা রক্তের সম্পর্কে ভাইবোন নই। আমি তোমাকে ভালোবাসি, শুধু ভাইয়ের মতো নয়, একজন পুরুষের মতো। কিন্তু আমি জানি এটা তোমার জন্য একটা বড় আঘাত। তুমি সময় নাও, ভেবে দেখো। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। পুরো শরীর কাঁপছিল। আমাকে একটু একা থাকতে দে, অনির্বাণ। সে মাথা নেড়ে বাইরে চলে গেল। আমি ঘরের মেঝেতে বসে পড়লাম। সবকিছু ঘুরপাক খাচ্ছিল। আমার সমস্ত পরিচয় ভেঙে চুরমার হয়ে গেছে। আমি কে? অনিন্দিতা খাতুন, এক সাধারণ গ্রামের মেয়ে, নাকি মায়াবতী রায়চৌধুরী, এক জমিদার পরিবারের উত্তরাধিকারিণী? কিন্তু এখন আমার সামনে আরেকটা প্রশ্ন, অনির্বাণের প্রতি আমার অনুভূতি কি? সে যদি আমার সত্যিকারের ভাই না হয়, তাহলে কি আমি তাকে অন্যভাবে দেখতে পারি? আমার মনের ভেতর আলোড়ন চলছিল। কিন্তু হঠাৎ করে আমার মনে হল, আমার কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল আমার আসল পরিচয়। আমার আসল পরিবারকে? আমার কি আত্মীয় স্বজন এখনও বেঁচে আছেন? আমি কি রায়চৌধুরী পরিবারের সম্পত্তির উত্তরাধিকারিণী? আমি দৃঢ় সিদ্ধান্ত নিলাম। আমাকে আমার আসল পরিচয় খুঁজে বের করতে হবে। আমি জানতে চাই আমি কে। পরদিন সকালে আমি অনির্বাণকে বললাম, আমি রাজপুর যাব। আমার আসল পরিবারকে খুঁজে বের করতে হবে। তুমি কি আমার সাথে যাবে? অনির্বাণ আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর বলল, অবশ্যই। আমি তোমার পাশে আছি, যেভাবেই তুমি আমাকে চাও। আমরা পরদিন ভোরে রাজপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির চাবি পাশের বাড়ির বিমলাদিকে দিয়ে গেলাম। অনির্বাণ এই যাত্রাপথের জন্য সব ব্যবস্থা করেছিল। আমরা প্রথমে বাস ধরলাম, তারপর ট্রেন। রাজপুর পৌঁছতে পুরো দিন লেগে গেল। রাজপুর ছিল আমাদের গ্রাম থেকে সম্পূর্ণ আলাদা। বড় বড় পাকা বাড়ি, চওড়া রাস্তা, অনেক দোকানপাট। আমরা প্রথমে একটা ছোট হোটেলে উঠলাম। অনির্বাণ বলল, আমাদের প্রথমে রায়চৌধুরী পরিবারের বাড়ি খুঁজে বের করতে হবে। রাজপুরের বাজারে গেলাম। লোকজনকে জিজ্ঞেস করতে লাগলাম রায়চৌধুরী পরিবারের বাড়ি কোথায়।
প্রায় সবাই একই উত্তর দিল, রায়চৌধুরী হাভেলি শহরের উত্তর দিকে, পাহাড়ের ধারে। বড় লাল রঙের বাড়ি, দেখলেই চিনতে পারবেন গু। আমরা সেদিকে রওনা দিলাম। আমার বুক ধুকপুক করছিল। আমি কি সত্যি এই জমিদার পরিবারের মেয়ে? তারা কি আমাকে গ্রহণ করবে? নাকি আমাকে চিনতেই পারবে না? কিছুক্ষণ হাঁটার পর আমরা দূর থেকে দেখতে পেলাম একটা বিশাল লাল বাড়ি, দেওয়ালে নকশা করা, সামনে বড় লোহার গেট। গেটে সোনালি অক্ষরে লেখা, রায়চৌধুরী হাভেলি উ। আমরা গেটের সামনে দাঁড়ালাম। একজন দারোজান আমাদের দিকে এগিয়ে এলো। আপনারা কাকে চান? আমি গলা শুকিয়ে গেল। আমরা রায়চৌধুরী পরিবারের সাথে দেখা করতে চাই উ। কোনো ব্যাপারে? দারোজান জিজ্ঞেস করল। অনির্বাণ এবার কথা বলল। আমরা একটা বিশেষ খবর নিয়ে এসেছি। মহিনাথ রায়চৌধুরী এবং অঞ্জলি দেবীর সম্পর্কে গু। দারোজানের মুখ গম্ভীর হয়ে গেল। অনেক বছর হয়ে গেছে তাদের নাম শুনিনি। আপনারা কে? আমরা ভিতরে গিয়ে বলব। আপনি শুধু আমাদের রায়চৌধুরী পরিবারের বর্তমান কর্তার সাথে দেখা করান ও অনির্বাণ দৃঢ় গলায় বলল। দারোজান আমাদের দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকাল। তারপর বলল, আচ্ছা, আপনারা অপেক্ষা করুন। আমি দেখি ছোটবাবু আপনাদের সাথে দেখা করবেন কিনা গিয়ে। সে ভিতরে চলে গেল। আমরা গেটের সামনে দাঁড়িয়ে রইলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। অনির্বাণ আমার হাত চেপে ধরল। ভয় পেও না, আমি তোমার সাথে আছি গু। কিছুক্ষণ পর দারোজান ফিরে এলো। ভিতরে আসুন, ছোটবাবু আপনাদের সাথে দেখা করবেন উ। আমরা বাগান পেরিয়ে বাড়ির মূল দরজায় পৌঁছলাম। দারোজান আমাদের একটা ঠান্ডা ঘরে নিয়ে গেল। ঘরটা বিশাল, দামি আসবাবপত্র দিয়ে সাজানো। আমরা বসার জায়গা খুঁজছিলাম, এমন সময় একটা দরজা খুলে গেল। একজন বয়স্ক ভদ্রলোক ঢুকলেন। পরনে ধুতি পাঞ্জাবি, মাথায় পাকা চুল, চোখে সোনার ফ্রেমের চশমা। আমি শম্ভুনাথ রায়চৌধুরী। আপনারা কে এবং কেন এসেছেন? তিনি সরাসরি জিজ্ঞেস করলেন। অনির্বাণ উঠে দাঁড়াল। স্যার, আমি অনির্বাণ এবং এ হল অনিন্দিতা। অথবা আপনারা যাকে মায়াবতী রায়চৌধুরী নামে চিনতেন গু। শম্ভুনাথের মুখের রং পরিবর্তন হয়ে গেল। তিনি আমার দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। মায়াবতী? কি বলছেন আপনি? মায়াবতী তো ২০ বছর আগে নৌকাডুবিতে মারা গেছে। আপনারা কি পাগল হয়েছেন? অনির্বাণ শান্তভাবে বলল, আমার কাছে প্রমাণ আছে। আমাদের পালক বাবা, যিনি আপনার ভাইয়ের কন্যাকে উদ্ধার করেছিলেন, তার ডায়েরি এবং জন্ম সার্টিফিকেট ই। সে পুরানো কাগজপত্রগুলো শম্ভুনাথের হাতে দিল। তিনি হাত কাঁপতে কাঁপতে সেগুলো নিলেন। চশমার ফাঁক দিয়ে উকি মারল জল। এ কি সত্যি? তিনি বিটবিট করলেন। তুমি সত্যিই আমার ভাইপো মায়া? আমি অস্পষ্ট গলায় বললাম, হ্যাঁ, আমার নাম মায়াবতী। আমার বাবা মা মহিনাথ এবং অঞ্জলি রায়চৌধুরী। আমি আপনার ভাইঝি গে। শম্ভুনাথ ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলেন। এত বছর পর আমরা তোমাকে হারিয়ে ফেলেছিলাম। মায়া, আমার মায়া। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। একজন অচেনা মানুষ আমাকে এভাবে আপন করে নিচ্ছেন? আমার চোখে জল এসে গেল। শম্ভুনাথ আমাকে ছেড়ে দিয়ে অনির্বাণের দিকে তাকালেন। ধন্যবাদ, যুবক। তুমি আমাদের হারানো সম্পদ ফিরিয়ে এনেছ। কিন্তু তোমরা এতদিন কোথায় ছিলে? কিভাবে বেঁচেছিলে? অনির্বাণ সব বলল, কিভাবে তার বাবা মা আমাকে উদ্ধার করেছিলেন, কিভাবে আমরা ভাইবোন হিসেবে বড় হয়েছি, কিভাবে সে আমার আসল পরিচয় আবিষ্কার করেছে। শম্ভুনাথ আমাদের দুজনকেই বসতে বললেন। তারপর ডাকলেন, সুজাতা, জলদি আও। এক বয়স্ক মহিলা ঘরে ঢুকলেন। শম্ভুনাথ উত্তেজিত গলায় বললেন, সুজাতা, মায়া ফিরে এসেছে। আমাদের মায়া। মহিলাটি আমার দিকে তাকালেন, তারপর অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সবাই ছুটে গেল তার দিকে। শম্ভুনাথ পানি এনে তার মুখে ছিটিয়ে দিলেন। কিছুক্ষণ পর মহিলাটি চোখ খুললেন। আমার দিকে তাকিয়ে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। মায়া, তুমি ফিরে এসেছ? আমি স্বপ্ন দেখছি না তো? মহিলাটি কাপা হাতে আমার গাল ছুলেন। তোমার মুখ দেখে আমি তোমার মাকে দেখতে পাচ্ছি গি। শম্ভুনাথ আমাদের জানালেন, ইনি তোমার জেঠিমা সুজাতা, তোমার বাবার বৌদি গ। সেই রাতে আমি রায়চৌধুরী হাভেলিতে থাকলাম। অনির্বাণকে অতিথি ঘরে থাকতে দেওয়া হল। আমাকে একটা সুন্দর ঘর দেওয়া হল, যার দেয়ালে ঝুলছিল আমার বাবা মায়ের ছবি।
আমি ঘণ্টার পর ঘণ্টা ছবিগুলোর দিকে তাকিয়ে রইলাম। আমার মায়ের সাথে আমার চেহারার সাদৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম। পরদিন শম্ভুনাথ বর ঘরে সবাইকে ডেকে নিলেন। দেখলাম পরিবারের আরও অনেক সদস্য এসেছেন, শম্ভুনাথের ছেলেমেয়ে, আমার খুড়তুতো ভাই বোনেরা। সবাই আমাকে দেখে অবাক। শম্ভুনাথ ঘোষণা করলেন, আজ থেকে মায়াবতী আবার আমাদের মধ্যে ফিরে এসেছে। সে এই পরিবারের সম্মানিত সদস্য এবং মহিনাথের একমাত্র উত্তরাধিকারিণী। ওর সম্পত্তির অধিকার ওকেই ফিরিয়ে দেওয়া হবে। কিছু লোকের মুখে বিরক্তি দেখলাম। বিশেষ করে একজন মধ্যবয়সী লোক, যিনি শম্ভুনাথের ছেলে রঞ্জন। তিনি বিটবিট করে বললেন, এত বছর পর হঠাৎ কোথা থেকে আত্মীয় এসে গেল। আমাদের সম্পত্তি ভাগ করে নিতে চায়। শম্ভুনাথ তাকে ধমক দিলেন, রঞ্জন, চুপ করো। মায়া আমার ভাইয়ের একমাত্র সন্তান। ওর অধিকার আছে এই সম্পত্তির উপর। ঘুরে ফিরে সেই সম্পত্তির কথাই আসছিল। আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম যে এই পরিবারে আমার প্রবেশে অনেকেই খুশি নয়। বিশেষ করে রঞ্জন, যিনি আমার চোখে চোখ রাখতেই পারছিলেন না। সেদিন বিকেলে অনির্বাণ আমার সাথে দেখা করল। আমরা হাভেলির পেছনের বাগানে হাঁটছিলাম। কেমন লাগছে তোমার আসল পরিবারকে পেয়ে, সে জিজ্ঞেস করল। আমি দীর্ঘশ্বাস ফেললাম। জানি না। এটা সবই খুব অদ্ভুত লাগছে। এরা আমার আসল পরিবার, কিন্তু আমি এদের চিনি না। আর এদের মধ্যেও সবাই আমাকে সমানভাবে গ্রহণ করছে না। রঞ্জনের কথা বলছ? হ্যাঁ। আমার মনে হয় সে আমাকে এখানে দেখে খুশি নয়। স্বাভাবিক। তোমার আসার আগে সে ভেবেছিল মহিনাথ কাকার সমস্ত সম্পত্তি ওদের হবে। এখন তুমি এসে গেছ, সবকিছু বদলে গেছে। আমি অবাক হয়ে বললাম, কিন্তু আমি তো কোনো সম্পত্তি চাই না। আমি শুধু জানতে চেয়েছিলাম আমি কে। অনির্বাণ আমার দিকে তাকাল। তোমার কি পরিকল্পনা, অনিন্দিতা না মায়াবতী? তুমি কি এখানে থাকবে নাকি আমাদের সাথে গ্রামে ফিরে যাবে? আমি জানি না। আমার মাথা গুলিয়ে যাচ্ছিল। একদিকে আমার নতুন পাওয়া পরিবার, অন্যদিকে অনির্বাণ, যার সাথে আমার সমস্ত স্মৃতি জড়িয়ে আছে। তুমি কি চাও আমি কোথায় থাকি? আমি সরাসরি জিজ্ঞেস করলাম। অনির্বাণ দূরে তাকিয়ে রইল। তোমার সুখেই আমার সুখ, অনিন্দিতা। আমি চাই তুমি সেখানে থাকো যেখানে তুমি খুশি থাকবে। ওই দিন রাতে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটল। আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ মাঝরাতে জেগে উঠলাম একটা হাতের স্পর্শে। আতকে উঠে দেখি রঞ্জন আমার বিছানার পাশে দাঁড়িয়ে। কি চাও তুমি? আমি চিৎকার করে উঠলাম। রঞ্জন আমার মুখ চেপে ধরল। শোনো, তুমি এখান থেকে চলে যাও। তোমার যা টাকা লাগে নিয়ে যাও, কিন্তু এই সম্পত্তির দাবি ছেড়ে দাও। নইলে ভালো হবে না। আমি তার হাত সরিয়ে ফেললাম। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। তাহলে কাল সকালেই চলে যাও। বলে দিও তুমি আর থাকতে চাও না। নইলে সেই মুহূর্তে দরজা খুলে গেল। অনির্বাণ ঘরে ঢুকল। কি হচ্ছে এখানে? রঞ্জন আমার বিছানা থেকে সরে দাঁড়াল। কিছু না। আমি শুধু আমার নতুন পাওয়া বোনকে শুভরাত্রি জানাতে এসেছিলাম। অনির্বাণ তার দিকে ধীর পায়ে এগিয়ে গেল। মাঝরাতে? দরজা না বাজিয়ে? রঞ্জন একটু ইতস্তত করল। তারপর বেরিয়ে গেল ঘর থেকে। অনির্বাণ আমার কাছে এলো। তুমি ঠিক আছো? ও কি তোমাকে কিছু বলেছে? আমি সব বললাম। অনির্বাণের মুখ গম্ভীর হয়ে গেল। এখানে থাকা নিরাপদ নয়, অনিন্দিতা। চলো আমরা কাল সকালে এখান থেকে চলে যাই। কিন্তু শম্ভুনাথ জেঠু? তিনি তো আমাকে আপন করে নিয়েছেন। তিনি অনেক বৃদ্ধ, অনিন্দিতা। তার হাতে আসল ক্ষমতা নেই। এখানে সবকিছু রঞ্জন দেখভাল করে। কি? আমি চিন্তিত হয়ে পড়লাম। আমি কি আবার আমার পরিচয় হারাব? এবার যখন সবে মাত্র জেনেছি আমি কে? পরদিন সকালে আমি শম্ভুনাথকে সব বললাম। তিনি ভীষণ রেগে গেলেন রঞ্জনের উপর। বললেন, তুমি কোথাও যাবে না, মায়া। এটা তোমার বাড়ি। আমি রঞ্জনকে ঠিক করে দেব। কিন্তু আমি তার চোখে দেখলাম তিনি নিজেই অসহায়। বাড়ির কর্তা হলেও আসল নিয়ন্ত্রণ রঞ্জনের হাতে। দুপুরে অনির্বাণ আমাকে একটা পরিকল্পনা বলল। আমি গত রাতে ভেবেছি, আমরা যদি তোমার বাবার সম্পত্তির আইনি দলিলপত্র নিয়ে কলকাতা চলে যাই, সেখানে একজন ভালো উকিলের সাহায্য নিয়ে আমরা আইনি পদ্ধতিতে তোমার অধিকার প্রতিষ্ঠা করতে পারি। আমি ভাবলাম, কিন্তু আইনি লড়াই তো অনেক লম্বা হবে, অনির্বাণ। হোক,
তোমার যা অধিকার তা তোমাকে পেতেই হবে গু। আমি আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম। তুমি আমার জন্য এত করছো কেন, অনির্বাণ? তুমি তো জানো এই সম্পত্তি পেলে আমি আর সেই ছোট গ্রামে ফিরব না। আমাদের পথ আলাদা হয়ে যাবে উ। অনির্বাণ আমার হাত ধরল। যেটা তোমার প্রাপ্য সেটা তোমাকে পেতে সাহায্য করাই আমার কর্তব্য। আর সে কিছুক্ষণ থামল। আমি তোমাকে যা বলেছিলাম সেটা মনে আছে তো? আমি তোমাকে ভালোবাসি, অনিন্দিতা। যদি আমাদের পথ আলাদা হয়ে যায় আমি মেনে নেব। কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে আমি তোমার পাশে থাকব গ। তার চোখে যে নিষ্ঠা দেখলাম তাতে আমার চোখে জল এসে গেল। হঠাৎ করে আমার মনে হল অনির্বাণই আমার একমাত্র সত্যিকারের আপনজন। সেই আমার পাশে আছে সবসময়। আমি সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে, আমরা কলকাতা যাব উ। কিন্তু সেদিন রাতেই আবার একটা ঘটনা ঘটল। আমি আমার ঘরে বসেছিলাম, হঠাৎ বাইরে থেকে একটা চাপা চিৎকারের শব্দ শুনলাম। আমি ছুটে বাইরে গেলাম। দেখলাম হাভেলির পিছনের বাগানে অনির্বাণ মাটিতে পড়ে আছে, মাথা থেকে রক্ত বেরোচ্ছে। তার পাশে দাঁড়িয়ে রঞ্জন, হাতে একটা লোহার রড। অনির্বাণ! আমি চিৎকার করে ছুটে গেলাম তার কাছে। রঞ্জন আমার দিকে ঘুরে তাকাল। আর একবার বলছি, চলে যাও এখান থেকে, নয়তো পরের বার ও বেঁচে যাবে না গি। আমি ভয়ে শিহরে উঠলাম। কিন্তু তখনই মনে হল, আমি কেন ভয় পাব? এটা আমার বাড়ি, আমার পিতার সম্পত্তি। আমি কেন অন্যায়ের কাছে মাথা নত করব? আমি উঠে দাঁড়ালাম। না, আমি যাব না। তুমি যা করতে চাও করো। কিন্তু মনে রেখো, আমার কোনো ক্ষতি করলে আইন তোমাকে ছাড়বে না গি। রঞ্জন হাসল। আইন? দেখি কেমন আইন তোমাকে রক্ষা করে গি। সে আমার দিকে এগিয়ে আসছিল, এমন সময় পেছন থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল, একদম চুপ, রঞ্জন। আমরা দুজনেই পেছনে তাকালাম। শম্ভুনাথ জেঠু দাঁড়িয়েছিলেন, হাতে পুরানো একটা বন্দুক। একদম নড়বে না, রঞ্জন। আমি বুড়ো হয়েছি কিন্তু এখনও ঠিকমতো গুলি ছুটতে পারি গু। রঞ্জন হাত নামিয়ে ফেলল। শম্ভুনাথ ধীরে ধীরে এগিয়ে এলেন। আমি সব দেখেছি। যতদিন ভাবছিলাম তুমি ভালো ছেলে, কিন্তু এখন দেখছি তুমি আমার নামে কলঙ্ক এনেছ। আমার ভাইয়ের একমাত্র সন্তানকে আঘাত করেছ। এর শাস্তি তুমি পাবে গু। তিনি চিৎকার করে ডাকলেন, ওরে, কেউ আছিস? দ্রুত আয়। কয়েকজন কাজের লোক ছুটে এল। শম্ভুনাথ আদেশ দিলেন, রঞ্জনকে ধরে রাখো। পুলিশকে ফোন করক। লোকেরা রঞ্জনকে ধরে ফেলল। রঞ্জন চিৎকার করে বলল, বাবা, তুমি আমার বিরুদ্ধে পুলিশ ডাকবে? তোমার নিজের ছেলের বিরুদ্ধে? শম্ভুনাথ কঠোর গলায় বললেন, তুমি আমার ছেলে নও, রঞ্জন। আমার ছেলে এমন কাজ করতে পারে না গি। আমি অনির্বাণের মাথায় হাত বুলাচ্ছিলাম। সে ধীরে ধীরে চোখ খুলল। অনিন্দিতা, তুমি ঠিক আছো তো? আমি কেঁদে ফেললাম। আমি ঠিক আছি। কিন্তু তোমার মাথায় আঘাত লেগেছে গি। ধারালো কিছু দিয়ে আঘাত করেছে। বড় বেশি রক্ত পড়ছে না, চিন্তা করো না। ইসে বসার চেষ্টা করল। শম্ভুনাথ এগিয়ে এলেন। বাবা, তোমাকে ডাক্তার দেখাতে হবে। বাড়ির ভেতরে চলো গু। পরের কয়েকদিন অনেক হইচই চলে গেল। পুলিশ এলো, রঞ্জনকে হাজতে নিয়ে গেল। শম্ভুনাথ আমাদের দুজনকেই বললেন হাভেলিতে থেকে যেতে। কিন্তু আমরা কলকাতা যাবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। আমাকে হাভেলি ছেড়ে যেতে দেখে শম্ভুনাথ কষ্ট পেলেন, কিন্তু বুঝতে পারলেন, আমি জানি তুমি এখানে নিরাপদ বোধ করছো না। কিন্তু মনে রেখো, এটাই তোমার আসল বাড়ি। যেদিন ইচ্ছে ফিরে আসতে পারোক। তিনি আমার হাতে সমস্ত দলিলপত্র এবং একটা বিশাল অঙ্কের চেক দিলেন। মহিনাথের সম্পত্তি থেকে তোমার প্রাপ্ত অংশ। এটা দিয়ে তুমি তোমার জীবন শুরু করতে পারোক। কলকাতায় গিয়ে আমরা প্রথমে একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিলাম। অনির্বাণ একটা চাকরি খুঁজে নিল একটা অফিসে, আমি একটা কলেজে ভর্তি হলাম। আমরা নতুন করে জীবন শুরু করলাম। একদিন সন্ধ্যায় আমরা বারান্দায় বসেছিলাম। কলকাতার জ্বলজ্বলে আলো, গাড়ির শব্দ, দূরে ট্রামের ঘণ্টা, এই নতুন জীবন আমাদের অভ্যস্ত হয়ে উঠছিল। অনির্বাণ, আমি ডাকলাম। তুমি যা বলেছিলে গ্রামে, যে তুমি আমাকে ভালোবাসো, সেটা কি এখনো সত্যি? অনির্বাণ আমার দিকে তাকাল। অবশ্যই। তবে আমি চাপ দিতে চাই না। তুমি তোমার নতুন জীবন, নতুন পরিচয় নিয়ে ব্যস্ত। আমি বুঝতে পারি উ। আমি তার হাত ধরলাম। আমি জানি না আমি কে, অনিন্দিতা না মায়াবতী।
কিন্তু আমি একটা জিনিস জানি, তুমি ছাড়া আমি থাকতে পারব না। তুমি আমার জন্য সবকিছু ত্যাগ করেছ। তোমার জন্যই আমি আমার পরিচয় জানতে পেরেছি। অনির্বাণ আমার কাছে সরে এলো। তুমি কি সত্যিই? তার গলা কেঁপে উঠল। হ্যাঁ, আমি কাছে গিয়ে তার হাত ধরলাম। আমিও তোমাকে ভালোবাসি, অনির্বাণ গি। সে আমাকে জড়িয়ে ধরল। আমি তার বুকে মাথা রাখলাম। আমি জানি না ভবিষ্যতে কি আছে আমাদের জন্য, কিন্তু একটা জিনিস জানি, আমরা সবসময় একসাথে থাকব। আমাদের কলকাতার জীবন এইভাবেই শুরু হল। আমি রায়চৌধুরী পরিবারের সাথে যোগাযোগ রাখতাম, বিশেষ করে শম্ভুনাথ জেঠুর সাথে। রঞ্জন জেল থেকে ছাড়া পেয়ে শহর ছেড়ে চলে গেল। শম্ভুনাথ হাভেলির দেখভাল করছিলেন, কিন্তু তার বয়স বাড়ছিল। একদিন তিনি আমাদের কলকাতার ফ্ল্যাটে এলেন। আমরা তখন বিয়ে করে ফেলেছি। অনির্বাণ ভালো চাকরি পেয়েছে একটা বড় কোম্পানিতে। আমি কলেজ শেষ করেছি। শম্ভুনাথ আমাদের একটা প্রস্তাব দিলেন। তোমরা হাভেলিতে ফিরে আসো। আমি আর বেশি দিন নেই। সেখানকার দেখাশোনা করবে কে? রায়চৌধুরী বংশের উত্তরাধিকারী তো তোমরাই। আমরা রাজি হয়ে গেলাম। দীর্ঘ জীবনযাত্রার পর আমি ফিরে এলাম আমার আসল ঠিকানা। আজ আমি রায়চৌধুরী হাভেলিতে বসে এই কাহিনী লিখছি। আমার কোলে আমার 2 বছরের ছেলে শুভ। অনির্বাণ পাশে বসে আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। সেই অনির্বাণ যে আমার সবচেয়ে কাছের মানুষ, আমার স্বামী, আমার সাথী, আমার সবকিছু। শীতের সকাল, উঠোনে শিউলি ফুল ঝরে পড়েছে। আমি এখন আর দাওয়ায় বসে চুল আঁচড়াই না, আমার সুন্দর হাভেলির বারান্দায় বসে থাকি। দূরে এখনো গরুর গাড়ির শব্দ শোনা যায়, কিন্তু সেই গ্রাম্য পরিবেশ অনেক বদলে গেছে। আমি কে? অনিন্দিতা খাতুন নাকি মায়াবতী রায়চৌধুরী? আমি জানি না। আমি হয়তো দুটোই, অথবা কোনোটাই না। কিন্তু আমি জানি আমি অনির্বাণের স্ত্রী, শুভের মা, এবং না।